সন্ধ্যা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এস বিজনেস ক্লাস প্রেজেন্স একটি ওয়েবিনার সিভি এবং কভার লেটার রাইটিং এর উপরে। এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এবং আমাদের সেশনটি আজকে ফ্যাসিলিটেট করছেন মোহাম্মদ আসিফ হোসেন ভাইয়া। ভাইয়া বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল হিসেবে। এছাড়াও ভাইয়ের আরো একটি পরিচয় আছে, ভাইয়া হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই। ভাইয়া হচ্ছে 4th ব্যাচের। সো আমি আর বেশি কথা না বলে ভাইয়ের কাছে মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি। ভাইয়া আরো বেশি তার ডিটেলস পরিচয় দিয়ে ভাইয়া আজকে সেশনটা শুরু করবেন এবং আশা করি আপনারা সবাই সেশনটি মনোযোগ দিয়ে শুনবেন। সেশনটি খুবই গুরুত্বপূর্ণ, তো সবাই নোট ডাউন করবেন। এবং আমাদের আজকে সেশনের শেষের দিকে কোশ্চেন আনসার সেশন থাকবে। তো আপনাদের সেশনে যদি কোথাও কোনো সমস্যা হয় ভাইয়াকে সরাসরি প্রশ্ন করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ নিসার। আচ্ছা, আমার পরিচয় যতটা দিয়েছো সেটা গুড এনাফ, আর বেশি পরিচয় দেওয়ার দরকার নেই। আমরা বেটার সেশন শুরু করি। স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? আমার আমার এখানে লেখা উঠেছে যে ইউর স্ক্রিন ইজ শেয়ারিং। জি জি ভাইয়া, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আমাদের বেসিকলি প্রেজেন্টেশনের মেইন কারণটা হচ্ছে কি, যে মুখে মুখে বলতাম আমার প্রেজেন্টেশনটা আমি শুরুতে যেভাবে রেডি করছিলাম এটা লিটল বিট ডিফারেন্ট ফ্রম দ্যাট। কারণ আমার প্রথমে যেটা শুরু করেছিলাম, মানে যে অ্যাঙ্গেলে ভেবেছিলাম করব, সেটাতে অনেকেই হয়তো বা একটু অতটা ইউজ টু না, সেখানে তথ্য একটু কম থাকে। পরে মনে হলো যে এটা যদি প্রিন্ট করে তোমরা ইউজ করো হ্যান্ডআউট হিসাবে, তখন তথ্যগুলো না থাকলে সমস্যা হবে। মানে আমি মুখে মুখে বলে গেলাম, তখন প্রবলেম হবে। তো এটা আমি ওই জন্য একটু চেঞ্জ করেছি। আর সেকেন্ডলি সেটা হচ্ছে যে যারাই আছো, আমি অনুরোধ করব কাইন্ডলি একটা যদি মানে পেন অ্যান্ড পেপার বা একটা নোটের ব্যবস্থা করতে পারো, দ্যাট উড বি গ্রেট। তাতে করে যেটা হবে যে এখানে মানে আমরা যখন আলোচনা করতে থাকবো তখন কিছু নোট নিলে এটা পরে হেল্পফুল হবে আর কি। তো আজকে আমাদের মেইন টপিকটা হচ্ছে সিভি কিভাবে করতে হয় এবং কভার লেটার কিভাবে করতে হয়। তো আসো শুরু করি। এখানে যদিও আমি হেডলাইনে দেখতে পাচ্ছি শুধুমাত্র সিভির কথাই লেখা আছে, কভার লেটারের বিষয়টা আমি আর কি একটু পরে জানছি। সো ইটস অল রাইট। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা সিভি থেকে স্টার্ট করি। সিভি জিনিসটা কি? সিভিটা হচ্ছে কারিকুলাম ভিটা, এটা তো বেসিক নলেজ, এটা সবাই জানে। কারিকুলাম ভিটা হচ্ছে একটা, যতটুকু জানি, ল্যাটিন ওয়ার্ড প্রবাবলি। এটার অর্থ হলো কোর্স অফ ইউর ওয়ার্কস ইন ইউর লাইফ, মানে কি কি কাজকর্ম আমরা করেছি সেটাই মূলত কারিকুলাম ভিটাতে একটা সংক্ষিপ্ত সার হিসাবে থাকবে। তো এটা হচ্ছে আমাদের হোয়াট, এবং তারপরে হোয়াই এবং হাউ, এই তিনটা জিনিস আমরা বুঝবো আর কি, যে কারিকুলাম ভিটার বিষয়টা কেন করব আমরা সিভিটা এবং কিভাবে করব। তো ফার্স্ট অফ অল হোয়াট তো বলেই দিলাম, এবং ডেফিনেশনটা মানে এইগুলো থিওরিটিক্যাল নলেজ, খুব যে অনেক বেশি জানার দরকার সেটা না। জাস্ট টু কিপ ইন মাইন্ড যে সিভি হচ্ছে আমরা কি কি কাজকর্ম করছি, আমার কি কি যোগ্যতা আছে সেটার একটা সারসংক্ষেপ হবে। তো এখানে একটা পয়েন্ট আছে, সেকেন্ড ওয়ান, ডিফারেন্স। তো ডিফারেন্স বলতে বোঝাচ্ছে যে দেয়ার আর সাম আদার থিংস, সিমিলার থিংস। যেমন আরেকটা ওয়ার্ড আমরা অনেকেই দেখি যে রেজুমে, RESUME এরকম একটা বানান, রেজুমে। দেন আরেকটা আছে হচ্ছে বায়োডাটা। তো এই দুইটা জিনিসের সাথে সিভির সিমিলারিটিস থাকার কারণে অনেকে কনফিউজড হয়ে যায় যে হোয়াটস দ্য ডিফারেন্স। ডিফারেন্সটা হচ্ছে সিভির ক্ষেত্রে সিভি আর রেজুমের মধ্যে আসলে খুব বেসিক কোনো ডিফারেন্স নাই। ওকে, ইটস আপ টু ইউ। যদি তোমরা ইউজ করতে চাও যে আমি আমেরিকান ফরম্যাট ইউজ করব, তাহলে রেজুমে দিতে পারো। আর ইনফ্যাক্ট এই ওয়ার্ডগুলো মেনশনই করার দরকার নাই, মানে জাস্ট টু ক্ল্যারিফাই, তোমাদের কাছে আমি ক্ল্যারিফাই করছি। আদারওয়াইজ এই ওয়ার্ডগুলো আমরা আসলে সিভিতে চেষ্টা করবো ওয়ার্ডে মানে এগুলো ইউজ না করতে। আর ইউরোপিয়ান যে স্ট্যান্ডার্ড, ওরা হচ্ছে কারিকুলাম ভিটা ইউজ করে, দ্যাটস দ্য ডিফারেন্স। আদারওয়াইজ অনেকে বলে যে সিভি একটুখানি হয়তো বা মোর এলাবোরেট হয়, আর রেজুমে একটু কম এলাবোরেট হয়। এগুলা মানে খুবই সিলি ব্যাপার, এগুলো খুব বড় ম্যাটার না। সো মানে দিস টু আর অলমোস্ট দ্য সেম, সিভি আর রেজুমে। তবে দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন সিভি অ্যান্ড বায়োডেটা।
বায়োডাটাটা হচ্ছে আরো পরে লাগবে তোমাদের, যারা এখনো বিয়ে শাদী করো নাই তাদের জন্য লাগতে পারে পরবর্তীতে। বায়োডাটাটা হচ্ছে লাইক তোমার এবং তোমার ফ্যামিলি, ইনক্লুডিং ইউর ফ্যামিলি, মানে মা বাবা ভাই বোন চাচা চাচি কে কোথায় আছে, এটা বোস্ট করার একটা রাস্তা। আমার চাচা ছিলেন হচ্ছে ভূমির সচিব, আমার বাবা ছিলেন এখানের জিএম, দিস অ্যান্ড দ্যাট, এগুলা দেখানোর জন্য আমরা বায়োডাটাটা ইউজ করি। দ্যাটস ফর কমপ্লিটলি ডিফারেন্ট পারপাস। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্স। আই হোপ ইউ আর টেকিং নোটস। নোট না দিলে পরে এই কথাগুলো কিন্তু আর হ্যান্ড আউটে নেই, অলরাইট? সো ইউ আর বেটার টেক নোটস। নোটস নিলে তোমাদের জন্য ইজিয়ার হবে। আচ্ছা, এখন হচ্ছে হোয়াই এর জিনিসটা ইন্টারেস্টিং। তো যেহেতু তোমরা বিজনেস গ্র্যাজুয়েটস অর টু বি বিজনেস গ্র্যাজুয়েটস, তোমাদের জন্য সিভির বিষয়টা হলো বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের দুইটা সেক্টর আছে, মানে ব্রড লাইন দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে পাবলিক সেক্টর, একটা হচ্ছে প্রাইভেট সেক্টর। তো প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে আসলে সিভির গুরুত্বটা অপরিসীম। প্রাইভেট সেক্টরে অনেক বেশি লাগবে, প্রায় প্রতিটা ক্ষেত্রেই প্রাইভেট সেক্টরে লাগবে। বাট ওয়েন ইট কামস টু পাবলিক সেক্টরের মধ্যে আবার কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, যেমন ধরো ব্যাংকিং, দেন বিসিএস, অথবা হচ্ছে কিছু আছে যে অটোনোমাস ইনস্টিটিউশনগুলো। এখন ওয়ান বাই ওয়ান বলি। ব্যাংকিংয়ের ক্ষেত্রে যদি আমরা বাংলাদেশ ব্যাংকের কথা চিন্তা করি, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব একটা ই রিক্রুটমেন্ট নামে ওদের একটা পোর্টাল আছে। ওই পোর্টালের মধ্যে ওইখানে ওদের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটেই তুমি যা যা তথ্যগুলো ইনপুট করবা সেটা তারা হচ্ছে একটা নির্দিষ্ট ছকে ফেলে সবার একটা সিমিলার সিভি তৈরি করে নেবে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং দেয়ার। ওটা তাদেরটা তাদের মতো। বিসিএস এর ক্ষেত্রেও যখন অ্যাপ্লাই করে, মানে সরকারি ক্ষেত্রগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে সিভি আসলে খুব যে ইম্পর্টেন্ট সেরকম না, মোরলেস দেখা যায় যে অতটা ইম্পর্টেন্ট না যতটা কিনা আমাদের প্রাইভেট সেক্টর ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, অটোনোমাস যে বডিজগুলো আছে সেসব ক্ষেত্রে এগুলো তো ডিফার করে। মনে করো যে ওই যে কোল পাওয়ার কোম্পানি অফ বাংলাদেশ, এরকম ধরনের কিছু প্রতিষ্ঠান আছে। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে ওদের যদিও হচ্ছে যে তোমরা সাধারণত অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, পরীক্ষা হয়। পাবলিক সেক্টরে এটার কারণটা হলো কি যে পাবলিক সেক্টরে তো প্রত্যেকটাই আসলে পরীক্ষা দিয়ে দিয়ে জেনারেলি যেতে হচ্ছে। তো ইউ আর বিং টেস্টেড। শুধুমাত্র যে এই সিভি দেখে তারা নিবে, দ্যাটস নট দ্য কেস। সেটার জন্য ওইখানটাতে সিভির গুরুত্ব একটু কম। অটোনোমাস গুলাতে এটা ডিপেন্ড করে, কোনো কোনো জায়গায় হয়তো বা একটু ওরা বেশি এমফেসিস করে, কোনো কোনো জায়গায় অতটা করে না। কিন্তু ইন জেনারেল প্রাইভেট সেক্টরে এটা অনেক বেশি গুরুত্ব। প্রাইভেট সেক্টরের মধ্যে কি কি আছে? প্রাইভেট সেক্টরের মধ্যে আছে হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো আছে, দেন আছে ব্যাংকস আছে। এই দুইটাই মূলত তোমাদের টার্গেট থাকা উচিত। আর আদারওয়াইজ বিমা টিমাও কিছু আছে, সেগুলো ব্যাংকিং এর ভিতরেই চলে যায় মোরলেস। এগুলাতে আসলে সিভিটা ইম্পর্টেন্ট, এখানে সিভি লাগে। তো এটা হচ্ছে ওয়াই, অলরাইট। এখন সিভির বেসিক বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এটা একটা মার্কেটিং টুল। ধরো তোমাদের তো মার্কেটিং এর কোর্স ছিল, প্রিন্সিপালস অফ মার্কেটিং, আর বোধহয় আরেকটা ছিল মার্কেটিং ম্যানেজমেন্ট, মানে এই দুটো আমাদের ছিল, এখন কোনো চেঞ্জেস আসছে কিনা আই ডোন্ট নো। তো এটা হচ্ছে সেলফ মার্কেটিং এর একটা টুল। আমি কি করলাম না করলাম এটা কিন্তু তারা আমার এমপ্লয়ার জানে না। আমার কাজ হচ্ছে ইটস মাই ডিউটি টু ইনফর্ম হিম অর হার অ্যাবাউট মাই অ্যাচিভমেন্টস। তো স্ট্রাকচারাল ওয়েতে আমি খুব সুন্দরভাবে নিজের ভালো ভালো দিকগুলা আমি তার সামনে উপস্থাপন করব। সেটাই হচ্ছে এটার প্রাইমারি অবজেক্টিভ। সিভিটার প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে এই যে এখানে যেটা লেখা আছে যে স্ট্রাকচার সেলফ মার্কেটিং। কিন্তু এটা কিন্তু আলটিমেট অবজেক্টিভটা না। আলটিমেট অবজেক্টিভটা হচ্ছে কল ফর জব ইন্টারভিউ, যেটা লেখা আছে এখানটায়, যে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যখন প্রাইভেট সেক্টরে একটা অ্যাপ্লাই করব তখন কিন্তু অনেক সময় আমাকে আসলে ডাকবে না। দ্যাটস দ্য হার্শ রিয়েলিটি। অনেক সময় ডাকবে না। আমরা যখন জগন্নাথ থেকে পড়ে বের হয়েছিলাম তখন আমাদেরকে মানে খুবই কম ডাকতো। আমাদের দেখা যেত যে আমরা প্রাইভেট বিভিন্ন ব্যাংকসে যখন অ্যাপ্লাই করতাম, তো ওই যে শর্ট লিস্ট যে করতো সেই শর্ট লিস্টই আসলে দেখা যেত আমাদেরকে করতেই চাইতো না। হ্যাঁ, তো এরকম বেশ কিছু প্রবলেম হতো। তো সেটার জন্য হচ্ছে যে আমাদের এই জিনিসটা যেন আমরা ডাকটা পাই। অলরাইট, হোয়াইটা ক্লিয়ার। এখন আমরা হাউতে যাচ্ছি।
তো হাউ এর ভিতর বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা ব্যাপার আছে। প্রথমটা হচ্ছে স্টেপস, এই জন্য স্টেপসটা একটু বড় করা। আর তারপরে হচ্ছে কম্পোনেন্টস, আর হচ্ছে ফরম্যাট। কম্পোনেন্টস আর ফরম্যাট দিজ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট আই গেস, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্টেপসগুলো কি কি, বিফোর অ্যান্ড আফটার আমরা কাজটা কি করতে যাচ্ছি একটু দেখি। স্টেপস, এই জায়গাটায় খেয়াল করো। ফার্স্ট অফ অল, যখন আমরা একটা প্রাইভেট প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করব, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট সর্ট অফ অর্গানাইজেশন দ্যাট ওয়ান ইজ। হ্যাঁ, আমাদের ফর এক্সাম্পল তুমি যদি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে অ্যাপ্লাই করো, ব্যাটে, তাহলে তাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা এবং তাদের প্রোডাক্টটা, এইটা কিন্তু ইউনিলিভারের সাথে ম্যাচ করবে না। অলরাইট, এইটা ধরো এসবিসির সাথে ম্যাচ করবে না। এসবিসি, এসসিবি, আই এম সরি, এসসিবি স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাথে ম্যাচ করবে না। যদিও দুইটাই মাল্টিন্যাশনাল, স্টিল তাদের নেচার অফ প্রোডাক্ট ডিফারেন্ট। একটা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে, আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছে। সো তোমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি যে অর্গানাইজেশনে অ্যাপ্লাইটা করলাম সেটা কি ধরনের অর্গানাইজেশন, এদের প্রোডাক্ট কি, এবং সেকেন্ডলি যেটা সেকেন্ড পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে যে তারা যে আমাকে একটা জবের জন্য যে তারা একটা ইয়ে করছে, মানে একটা যে জব ভ্যাকেন্সি অ্যানাউন্স করেছে একটা প্রতিষ্ঠানের জন্য, কিন্তু ইট মিনস এ লট অফ কস্ট। অলরাইট, যে কোনো প্রতিষ্ঠানের জন্য কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা একটা হেভিলি একটা মানে এক্সপেন্সিভ একটা কাজ। এটা হলো যে এটা তোমরা তো জানো, তোমরা তো পড়ছো এইচআরে যে স্টাফিং দিস অ্যান্ড দ্যাট, এটা ইট টেকস এ লট অফ মানি। এখন কোনো না কোনো একটা প্রবলেম অবশ্যই হচ্ছে প্রতিষ্ঠানের, যেই প্রবলেমটার জন্য সে একটা লোক চাচ্ছে যে লোক তার এই প্রবলেমটা সলভ করবে। মানে ওই প্রবলেমগুলো কি কি, ওই প্রবলেমগুলো দেখবা যে তোমাদের ওইটার যেখানে জবটা অ্যাপ্লাই করছো বা যেখান থেকে তুমি ওইটার ইয়েটা পেয়েছো, ওইখানেই পাশে কোথাও এক জায়গায় দেখবা যে কি রেসপন্সিবিলিটিস দেয়া থাকে। অলরাইট, যে তোমার তুমি যে পজিশনের এগেইনস্টে অ্যাপ্লাই করছো সেই পজিশনটাতে তোমার কাজটা কি কি হবে, হোয়াট আর গোয়িং টু বি ইয়োর ডিউটিস, ওইটা হচ্ছে দিজ আর দ্য বেসিক প্রবলেমস দ্যাট ফার্ম ইজ ফেসিং। ওই ফার্মটা এই প্রবলেমগুলো ফেস করছে অ্যান্ড দে নিড পিপল টু সলভ দিস থিংস। তো এটা তো দেয়াই আছে, হ্যাঁ, এটা জাস্ট বুঝতে হবে যে আচ্ছা এটা হচ্ছে তার প্রবলেম, এটা হচ্ছে তার নেচার প্রতিষ্ঠানের। এখন ফাইনালি আমার কাজ হচ্ছে আমি আমার সিভি এবং কভার লেটারে আই হ্যাভ টু প্রেজেন্ট মাই সেলফ অ্যাজ দ্য সলিউশন টু দেয়ার প্রবলেমস। অলরাইট, তাদের যে কি রেসপন্সিবিলিটিসগুলো আছে, ফর এক্সাম্পল ধরো তুমি একটা জায়গায় অ্যাপ্লাই করলাম অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ হিসাবে। তো অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ হিসেবে অ্যাপ্লাই করার পরে সেইখানে তারা নিশ্চয়ই ওখানটায় দিয়ে দিয়েছে যে তোমার এটা মেনটেন করতে হবে। তোমার হয়তো বা একটা ইআরপি সিস্টেম আছে, সেই সিস্টেমটার নর্মাল যে অপারেশন সেটা করতে হবে। অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ হিসেবে সেটা একদম হয়তো বা মেনটেনেন্সের কাজটা দেওয়ার কথা না, ওইতে আইটি ব্যাকগ্রাউন্ডও লাগে। তো হয়তো বা দিল যে ওটা মেনটেন করতে হবে, অপারেট করতে হবে। তো ওই যে ওই রিলেটেড, যেমন আমাদের ওখানে একটা শিখিয়েছিল, আমরা যখন একদম ফাইনাল সেমিস্টারে ছিলাম, প্রবাবলি ভুল না হয়ে থাকলে, তখন হচ্ছে আমাদের জুলফিকার স্যার ছিলেন, উনি ইআরপি সিস্টেমের উপরে আমাদের ফাইনালি একটা ট্রেনিং করিয়েছিলেন। হ্যাঁ, তো এইটা যদি তুমি ওইখানটাতে এমফাসাইজ করো, অ্যাপার্ট ফ্রম এভরিথিং, তুমি হয়তো বা ডিবেটে খুব ভালো, অলরাইট, অথবা তোমার আদার ইউ হ্যাভ মেনি আদার কোয়ালিফিকেশনস, বাট দোজ ডোন্ট ম্যাটার। তোমার এই মুহূর্তে এমফাসিস করতে হবে যে আমার ওরা চেয়েছে হচ্ছে ইআরপি সিস্টেম অপারেটর এরকম কিছু একটা, সেখানে তোমার যে ইআরপিতে একটা এক্সপিরিয়েন্স আছে সেটাকে ওইখানটাকে এমফাসাইজ করতে হবে। স্যার একটু একটু বলতে পারি স্যার? স্যার না ভাইয়া, বলো প্লিজ। আচ্ছা ভাই, আমাদের ইআইপির উপর কোনো কোর্স করানো হয় নাই। আপনাদের সময় হয়তো বা ছিল, বেটার লাগ। বাট আমাদের এরকম কিছু পড়ানো হয়নি, হইলে হয়তো বা ভালো হতো। জব মার্কেটে ইআরপি অনেক বেশি ভ্যালু এড করে। আচ্ছা, স্যারদের সাথে কথা বলো। আর আরেকটা জি যেটা স্যার। হচ্ছে যে কিছু ফ্রি রিসোর্সেস আছে, হ্যাঁ, ইআরপি হ্যাঁ এগুলোর জি ভাই। উপরে দেখা যায় যে এমনিতে বিডি জবস পে এগুলাতে অসংখ্য ট্রেনিং করায়, সেগুলো যদি চাও হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ। পারো, বাট দে টেক সাম মানি। অবশ্যই ওইটা হ্যাঁ ইয়েস। ইনভেস্টমেন্ট, সেলফ ইনভেস্টমেন্ট, ওইটা যদি চাও করতে পারো। এটা মানে ডিপেন্ড করছে যে তোমার কিন্তু খুব ক্লিয়ার হতে হবে মানে হোয়াট ইউ আর গোইং টু ডু। হ্যাঁ, সবচেয়ে যদি ভালো একটু সাজেস্ট যদি করতেন যে কোন জায়গা থেকে সবচেয়ে বেটার ইআরপি শেখা যায়। এমনিতে মানে ওখানে গুলো খারাপ না, এবং ওখানে যে রিসোর্স পার্সনসরা আছে, ব্যাপারটা কি যে নেটওয়ার্কটা ইম্পর্টেন্ট। ওখানে গেলে তোমার হ্যাঁ একটা হ্যাঁ নেটওয়ার্ক তৈরি হবে, তখন দেখা হ্যাঁ যাবে যে হ্যাঁ। সেটা ইট উইল হেল্প ইউ। কিন্তু মানে জিনিসটা বুঝতে হবে যে আমি কি ওই লাইনেই যেতে চাচ্ছি কিনা। আদারওয়াইজ মানে আই এম ডুইং এ টন অফ মানে ট্রেনিং, কিন্তু এগুলা কিন্তু দেখা গেলে একটা আরেকটার সাথে রেলেভেন্ট না, সো ইউ আর নট গোইং টু হ্যাঁ হ্যাঁ। গেট এনি হেল্প। ঠিক আছে? ইয়েস ইয়েস। থ্যাংক আচ্ছা, ইউ। তারপরে
আমরা নেক্সটটায় যাই। আচ্ছা, আমাদের নোটসগুলো নিতে হবে। হ্যাঁ, আমরা কম্পোনেন্টে ঢুকতেছি। কম্পোনেন্ট মানে হচ্ছে যে সিভির ভেতরে কি কি জিনিস থাকছে। একটা সিভি যখন আমি প্রিপেয়ার করছি, হোয়াট আর দ্য বেসিক এলিমেন্টস দ্যাট আর সাপোজ টু বি দেয়ার, ওই জায়গাটায় কি কি থাকতে হবে। অলরাইট, তো প্রথমেই হচ্ছে আমাদের নেমটা লাগছে। আমার নাম কি সেটা দেব। নিচে একটা দেখো, এই যে এই জায়গাটাতে একটা ইয়ে আছে, একটা এক্সাম্পল আছে, ফোরনেম সারনেম। ফোরনেম মানে হচ্ছে ফর এক্সাম্পল সাজ্জাদের নাম আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, সাজ্জাদ হোসেন। তো হোসেন ইজ গোয়িং টু বি সারনেম, মানে এটা তার বংশগত যে নেমটা সারনেম, ফোরনেম হচ্ছে তার সামনে। আর প্রফেশনাল টাইটেল এই ক্ষেত্রে তার জন্য আসলে এখনো সে যেহেতু ফ্রেশার, তার জন্য ইয়ে না। আদারওয়াইজ তোমরা যদি অন্য কোনো ইয়েতে অলরেডি কাজ করতে থাকো, একটা থেকে আরেকটা জব সুইচ করছো, তখন তোমার ওইখানটায় লেখা থাকবে ফর এক্সাম্পল যে অ্যাকাউন্টস ম্যানেজার বা কিছু একটা, ওইটা হচ্ছে তোমার ডেজিগনেশনটা বোঝাচ্ছে, রাইট? তারপরে আমরা দেখি ফুল নেম দিলাম, প্রফেশনাল টাইটেল দিলাম, সেলফোন নাম্বার দিলাম। আচ্ছা, সেলফোন নাম্বারটার ইম্পর্টেন্স হচ্ছে সেলফোন নাম্বারটা কিন্তু রিচেবল হতে হবে। ইট কুড বি এয়ারটেল, ইট কুড বি রবি অর জিপি, ইটস আপ টু ইউ, কিন্তু কোশ্চেন হচ্ছে যে ইট হ্যাজ টু বি রিচেবল। দ্য এমপ্লয়ার ইজ নট গোয়িং টু কল ইউ টুয়াইস, অলরাইট? সে কিন্তু বারবার কল করবে না। এবং আমাদের এন্ডে যেটা কাজ সেটা হচ্ছে যে অবশ্যই মানে আমি যখন জব হান্ট করছি, জব সার্চ করছি, তখন না কিছু লিমিটেশন আছে। ফর এক্সাম্পল, আমি এখন দেখা গেল যে আমার একটা ফোনে প্রবলেম আছে, মানে ইটস সিরিয়াস। আমার ফোনে মাঝে মাঝে দেখা যাচ্ছে ফোন আসতেছে না, ডিউ টু সাম নেটওয়ার্ক ইস্যুস প্রবাবলি। এখন আমার কিন্তু ওটাতে খুব বেশি হেডেক নাই, কারণ আই ডোন্ট নিড টু বি কানেক্টেড। হ্যাঁ, আমার আমার এন্ডে কিন্তু খুব দরকার নাই। বাট তুমি যখন জব সার্চ করছো, তখন কিন্তু ওই একটা কল কিন্তু তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অলরাইট? ইউ কান্ট অ্যাফোর্ড টু মিস দ্যাট। তো তোমার ওই ওই সময়টায় খুব অ্যালার্ট থাকতে হবে। তো সেলফোন নাম্বারের ক্ষেত্রে আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স বলি। আমার একটা এয়ারটেল নাম্বার ছিল। তো এয়ারটেল নাম্বারটাতে সিভিতে দিয়ে টিয়ে রেখেছি, বাট আই ওয়াজন্ট গেটিং এনি কলস। আমি কোনো কল টল পাই না। তো আমি একটু কাইন্ড অফ ফ্রাস্ট্রেটেড যে কি অবস্থা। তো তখন আমাদেরই একটা ফ্রেন্ড, সে একদিন হঠাৎ আমরা আমাদের সেমিনার রুমে বসে গল্প করতেছি, সে বলতেছে যে দোস্ত, আমি তো তোকে ফোন করছিলাম, বাট আই কুডন্ট রিচ ইউ, পাইলাম না। বললাম যে কেন, পাস নাই কেন? বললো যে দোস্ত, আমি তো জানি না কেন। তো আমি পরে বুঝলাম যে আমার এই প্রবলেমটা হচ্ছে, আমার ফোনে তখনকার সময় সমস্যাটা ছিল। তো আমি যেটা করছিলাম, আমি ওইটা বাদ দিয়ে, ওইটা ওই সিমটার প্রবলেম ছিল সম্ভবত, মানে অপারেটরের প্রবলেম ছিল, আমি ওইটা চেঞ্জ করে একটা জিপি নাম্বার নিয়ে নিলাম। জিপিটা যেটা, যে জিপি মোটামুটি সবাই জানে যে নেটওয়ার্কের জন্য জিপিটা ভালো, মানে এটা অ্যাফিলিয়েট মার্কেটিং না, হ্যাঁ। তো সো ওইটা ইউজ করতে পারো। তারপরে হচ্ছে ফাইনালি এখানে আরেকটা দেখতেছি, ইমেইল অ্যাড্রেস। আচ্ছা, ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে নাম টাম দিয়ে একটা সুন্দর করে একটা ইমেইল অ্যাড্রেস থাকতে হবে। জিমেইল বা হোয়াট এভার, জিমেইলের সিকিউরিটি ফিচার্সগুলো একটু বেটার, সো ইউ কুড ইউজ জিমেইল। ইমেইলের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা এই ধরনের কাজ করার কথা না, বাট কমন সেন্স ইজ স্টিল ভেরি রেয়ার। অনেকে করে থাকতেও পারি, তাই জন্য বলাই কথাটা, যে আমাদের কিন্তু ওই ব্লেজিং ড্রাগন @gmail.com অথবা হচ্ছে ব্রোকেন হার্ট, এই ধরনের নাম টাম যদি আমরা ইউজ করি ইমেইলে, ইটস রিডিকুলাস অ্যান্ড ইটস মানে শোয়িং ইউর ইম্যাচুরিটি, যে আমরা একটু এখন ইম্যাচিউর, সেই জিনিসটা শো করতেছে। সো ইমেল অ্যাড্রেসটা একটু প্রফেশনাল হতে হবে, নাম ধাম দিয়ে যেন সুন্দর করে ইমেল অ্যাড্রেসটা, মানে এটা যেন দেখে ভালো লাগে, বিরক্ত না হয় এমপ্লয়ার, দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা, পিছিয়ে গেলাম তো, দাঁড়াও। ওকে, লিঙ্কডইনের প্রোফাইল, দ্যাটস ইম্পর্টেন্ট। লিঙ্কডইনের প্রোফাইলের যদি ইউআরএলটা দিতে পারো, দ্যাটস গোয়িং টু মেক ইউর সিভি লুক স্মার্ট, অলরাইট? কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে যে লিঙ্কডইনের প্রোফাইলটা কিন্তু আপডেটেড থাকতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। পারলে তুমি উইকলি এটা আপডেট করবা। তাতে করে যেটা হবে যে তোমার ওইখানে সে একটা কনসিস্টেন্সি পাবে। আমি যদি একটা মানুষ নিতে চাই, তখন তার সিভিতে যদি লিঙ্কডইনের ইয়ে থাকে, আমি লিঙ্কডইনে ঢুকবো। ঢোকার পরে আমি যদি দেখি যে লিঙ্কডইনে এমন কিছু আছে যেটা এখানে নাই, বা এখানে আছে লিঙ্কডইনে নাই, তাহলে কিন্তু একটা অসামঞ্জস্য হয়ে গেল, দুটোর মধ্যে মিল পাচ্ছি না। তখন কিছু ক্রেডিবিলিটি ইস্যুস থাকবে, যে আসলে বিষয়টা কি হচ্ছে, ওর কথাবার্তার সাথে তো ম্যাচ নাই, ওর নিজের দুইটা জিনিসই ম্যাচ হচ্ছে না, তাইলে সে জব কেমন করবে বা কি করবে, এটা একটা ইস্যু। তো এই গেল
লিঙ্কডইনের বিষয়টা। আর লোকেশন বা হোম অ্যাড্রেসের ক্ষেত্রে ওই যে নিচে এখানে যেভাবে দেয়া আছে যে অনেকেই যেটা করে মোটামুটি টাউন এবং এটা দিয়ে দিল, যদি ও খুব স্পেসিফিক্যালি না চায় তাহলে হচ্ছে ওভাবে দিলেও চলে। কোন টাউনে আছো এবং কোন দেশে আছো, দ্যাট উড ডু মোস্টলি আর কি। এখানে বাসার ঠিকানা আসলে খুব জরুরি না, বাট দিতে চাইলে দিতে পারো, এটা খুব বড় ইস্যু না। আচ্ছা, দেন হচ্ছে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট। দেখবা যে নামধামের পরে সিভিতে একটা ছোট্ট অংশ থাকে, একটা প্যারাগ্রাফ থাকে, ওটাই হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট। তো পার্সোনাল স্টেটমেন্টের বিষয়টা হলো দুই ধরনের হয়, একটা হচ্ছে সিভি সামারি, একটা হচ্ছে সিভি অবজেক্টিভ। তো দুইটার মধ্যে ডিফারেন্সটা কি এটা তোমাদের মধ্যে একজন বলবা, আমি দুইটার মানে ডেফিনেশন বলছি, ডিফারেন্সটা তোমরা বলবা যে কখন কোনটা ইউজ করতে, তোমাদের জন্য কোনটা প্রযোজ্য এটা বলবা। সিভি সামারি হচ্ছে ফর দোজ পিপল হু হ্যাভ বিন ওয়ার্কিং ফর কোয়াইট এ লং টাইম, যারা বেশ কিছুদিন ধরে কাজ করছে, কাজ করতে করতে তাদের হয়েছে কি যে একটা একটা এক্সপার্টিস গ্রো করে গেছে, তাদের একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে ওই সেক্টরে। যারা কাজ করে এরকম তারা কিন্তু দেখা যায় যে ওই সেক্টরেই একটা দীর্ঘ সময় ধরে কাজ করছে। তো তাদের সিভি সামারিটা হয় এরকম যে আমি ওই প্রতিষ্ঠানে এত বছর কাজ করে তারপর ওইখানে গেছি, ওইখানে যে আমার ফলে সেলস এত % বাড়ছে, অথবা আমি প্রোডাকশনের এই কাজটা করেছি, দিস অ্যান্ড দ্যাট। এটা হচ্ছে সিভি সামারি, অলরাইট, মানে এটা এক ধরনের ক্যারিয়ার সামারি বলা যেতে পারে। আর সিভির অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে ফর ইউ গাইজ, ফর আস গাইজ, আমাদের মতো, যে আমরা যারা হচ্ছে ইয়ে করতে চাচ্ছি, যে আমার এখন পর্যন্ত ওই রকম কোনো সামারি বিল্ড আপ করার মতো এক্সপেরিয়েন্স এখনো হয় নাই, অলরাইট, আমরা ফ্রেশার, আমরা বিগিনার। তো আমাদের জন্য সিভি অবজেক্টিভটা কিরকম, এইখানটাতে থাকবে যে আমি কি করতে চাই, হোয়াট আই ইন্টেন্ড টু ডু, সেটা হচ্ছে সিভি অবজেক্টিভে থাকবে। ওকে, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? মানে এইটাকে অনেকেই যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে দেখি যে ওইখানটাতে ক্যারিয়ার সামারি বা এইরকম কিছু একটা লিখে আমি আমার পার্সোনাল স্টেটমেন্টটা দিচ্ছি, ফ্রেশার্সরা ভাইয়া এই ভুলটা। হ্যাঁ প্লিজ। ভাইয়া সিবি সামারিটা একটু বলতেন যদি। সিভি সামারিটা হচ্ছে ওই যে যেটা বললাম, যে তোমার অলরেডি যদি 2-4টা জায়গায় কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে তুমি সিভি সামারিতে দিবা যে আমি এই প্রতিষ্ঠানে ওখানে এত বছর, এখানে এত বছর কাজ করেছি, এই ধরনের একটা সংক্ষিপ্ত স্টেটমেন্ট, মানে এটা তো এক্সপিরিয়েন্সে থাকবেই, একটা সংক্ষিপ্ত সামারি ভাবে ওইখানে লেখা আছে যে 100 ওয়ার্ডের ভিতরে আমি একটা কিছু লিখলাম, সেটা হচ্ছে সিভি সামারি ফর এক্সপেরিয়েন্সড প্রফেশনালস, যাদের অলরেডি এক্সপেরিয়েন্স আছে তাদেরটা হচ্ছে সিভি সামারি। আর সিভি অবজেক্টিভ হচ্ছে ফ্রেশারদের জন্য, তোমার আমাদের মতো যারা নতুন নতুন কাজ টাজ করতেছি আমাদের জন্য। ব্যাপারটা কি ক্লিয়ার? ভাই একটা প্রশ্ন জি ছিল। জি ভাইয়া। প্লিজ। ভাই যদি আমরা অনলাইনে কোনো জব করি, যেমন এখন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন জব আছে, তাহলে ওগুলো কি সামারির মধ্যে যাবে? শিওর, কেন যাবে না? তবে স্টিল এই ব্যাপারটা একটু পরে আসতাম। মানে তুমি যেই প্রতিষ্ঠানে মানে জবটা করতে চাচ্ছ, যেখানে সিভি সাবমিট করতেছো, সেই প্রতিষ্ঠানটাও কি তোমার মার্কেটিং রিলেটেড কিনা, দেন ইট কাউন্টস, যে তুমি মার্কেটিং এর কাজ এর আগে এই জায়গায় করেছো, এটা একটা ইয়ে। বাট তুমি যদি অ্যাপ্লাই করো হচ্ছে কোনো একটা অ্যাকাউন্টিং এর জন্য, যেহেতু আমাদের ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং, আমি ধরে নিচ্ছি যে তুমি অ্যাকাউন্টিং এর জন্য অ্যাপ্লাই করছো, ইন দ্যাট কেস তোমার কিন্তু মার্কেটিং এর ওইটা ওখানে ক্যারিয়ার সামারিতে আসলে দেওয়াটা খুব যে নেসেসারি সেটা না, বা দিলেও আসলে খুব একটা লাভ হবে না। কারণ আমি যদি অ্যাকাউন্টিং এর লোক চাই, আমি দেখলাম এই লোক বলতেছে সে মার্কেটিং অনেক কাজ টাজ করছে, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার টু মি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? ভাই আমার একটু কথা ছিল। শিওর। ভাই অনেকেই যে পার্সোনাল ইনফরমেশনের জায়গায় বাবার নাম, মার নাম, ওখানে রক্তের ভাইয়া গ্রুপ এগুলা ওখানটায় দেয়। যাই তো নাই এখনো, পার্সোনাল ইনফরমেশনে যাই, এটা পার্সোনাল স্টেটমেন্ট, ও ইনফরমেশন না। আচ্ছা, সরি ভাই। ঠিক আছে, ইটস অলরাইট। ভাইয়া এখানে একটা প্রশ্ন ছিল আসলে, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে আপনি বলতেছেন প্রেসারদের জন্য হচ্ছে যে আমি কি করতে চাই, এটা হচ্ছে সিভি অবজেক্টিভের জায়গায় লিখতে হবে। তো এটা হচ্ছে তো আসলে রিক্রুটমেন্টের ব্যাপারটা তো আসলে ভ্যারি করে, যে কোম্পানি বেস কোম্পানি, হয়তো আমরা অ্যাকাউন্টিং এ পড়াশোনা করি, অ্যাকাউন্টিং কোনো প্রফেশন দেখলে সেখানে অ্যাপ্লাই করতে আসলে আমরা কি লিখবো, বা কোন একটা হয়তো মার্কেটিং জব দেখতেছে সে জায়গায় কি লিখতে পারে, বা এটা কি সব জায়গায় কি একরকম লিখবে, নাকি হচ্ছে যে না 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 না, সেক্টর ওয়াইজ? এটা একদমই আলাদা হবে। এটা ভাইয়া আমি পরে তোমার উত্তরটা দিচ্ছি। একটা আচ্ছা ঠিক কাজ আছে। করতে পারো কি, আমার মনে হয় তোমরা একটা কাজ করো যেটা জেনারেল, মানে এই ধরনের ইয়েটাতে হয় লেকচারে, তোমরা তোমাদের যে প্রশ্নগুলো আছে রাইট ইট ডাউন, অলরাইট, এগুলো লিখে ফেলো।
আচ্ছা আচ্ছা, Then ঠিক আছে ভাই। আমরা একদম শেষে যে একটা অংশ করি, তাহলে দেখবা যে কিছু প্রশ্নের উত্তর অলরেডি পেয়ে যাবা ইন দ্য মিন টাইম। যেটা ওকে ভাই। পাচ্ছি না ওইটা। আচ্ছা, সো আমরা হচ্ছে আনসার, আমি হু ইউ আর, আমি ব্যক্তিটা কে, ওই যে সিভি অবজেক্টিভ যখন আমি লিখবো তখন কিন্তু আমার বলতে হবে যে ফ্রেশ গ্র্যাজুয়েট ফ্রম এ পাবলিক ইউনিভার্সিটি, কমা দিয়ে লিখলাম জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা। তারপরে হচ্ছে আমার গোলটা কি, উইথ অ্যান অবজেক্টিভ টু স্টে ইন দ্য অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রি অফ, তুমি যেই সেক্টরটা নিয়ে কাজ করছো, অফ পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর, এরকম কিছু একটা লিখলা। তারপরে হচ্ছে যে এই যে থার্ড যে অপশনটা আছে এখানে, হাউ ইউ ক্যান অফার ভ্যালুয়েবল সার্ভিস টু দ্য কোম্পানি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যে আমি একটা প্রবলেমের জন্য দিয়েছি, আমার এটার সলিউশন লাগবে। এখন ভাই আমি আমি দোকানে গেছি, রেস্টুরেন্টে যে আমি বলছি যে আমি বিরিয়ানি খাবো, রাইট, সে যদি আমাকে একদম টপ নচ বেস্ট লেভেলের ফ্রাইড রাইস এনে দেয়, আই এম নট গোয়িং টু বি হ্যাপি, রাইট, কারণ আমি এটা চাই নাই। তো তুমি এই জায়গাটাতে ওই ওই 100 ওয়ার্ডের ভিতরেই একটু লিখে দিতে হবে যে হাউ ইউ আর গোয়িং টু বি ভ্যালুয়েবল, ইউ আর গোয়িং টু বি ভ্যালুয়েবল টু দ্যাট কোম্পানি। এই কথাটা যদি তুমি এখানটায় লিখতে পারো, তাহলে যেটা হয় যে ও বুঝে যাবে যে আচ্ছা ঠিক আছে, এর এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট, এবং বোঝাই যাচ্ছে যে তুমি যখন এই কাজটা করতে যাবা তখন কিন্তু তোমার অবশ্যই প্রত্যেকটা সিভি, এক একটা কোম্পানির জন্য কিন্তু এক একটা করে সিভি পাঠাতে হচ্ছে। ইউ কান্ট অ্যাফোর্ড, মানে আমি একটা সিভি লিখে তারপরে 10টাতে পাঠিয়ে দিলাম, দ্যাটস নট গোইং টু ওয়ার্ক, রাইট। এইখানটায় আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হয়। খুব যে অনেক কাজ করতে হবে তা কিন্তু না, মাইন্ডেড, আমি বলে দিব যে কিভাবে কি করতে হবে। আর এই যে হাউ ওয়েল ইউ পারফর্ম ইন দিস সেক্টর ইন দ্য পাস্ট, এটাও যে পাশে লেখা, ইফ অ্যাপ্লিকেবল ফর ইউ, যদি এটা তোমার সেকেন্ড বা থার্ড জব হয় একই ইন্ডাস্ট্রিতে, তুমি এর আগে আরেক জায়গায় অ্যাকাউন্টিং হয়তো বা জুনিয়র অ্যাকাউন্টেন্ট এক জায়গায় তোমরা, আচ্ছা একটা কথা বলে নিই, তোমরা যখন অ্যাপ্লাই করো তখন অনেক সময় দেখা যায় যে তোমরা একটু মরিয়া হয়ে এরকম কিছু পোস্ট থাকে না, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, তারপর অ্যাকাউন্টস অফিসার, মানে এইগুলা প্রাইভেট সেক্টর, পার্টিকুলারলি লোকাল যে প্রাইভেট সেক্টরগুলো, তাদের কিন্তু এরকম কিছু উইয়ার্ড পোস্ট থাকে, হ্যাঁ, যেখানে হয়তো বা বেতন দিবে 15,000 টাকা, অ্যাটমোস্ট 20,000 টাকা স্টার্টিং এ, এবং ওই পোস্টগুলোতে ঢুকলে সমস্যা হচ্ছে কি ভাই, জীবন নাজেহাল হয়ে যাবে, অলরাইট। এবং তোমরা কিন্তু এই যে একটা ভালো জায়গা থেকে পড়ে পাশ করে বেরাচ্ছ, ইউ ডোন্ট ডিজার্ভ দিস কাইন্ড অফ পোস্টস। তোমরা কখনোই, আমি এটা অনুরোধ করব আমার এন্ড থেকে, যে ডোন্ট অ্যাপ্লাই ফর দিস পোস্টস। তুমি আলটিমেটলি দেখবা কল পাবা, এবং ওখানে তুমি যদি মরিয়া হয়ে থাকো যায় হ্যাঁ আমি বোধহয় জব সেক্টর খুব খারাপ, আমি ঢুকতে পারবো না, ঢুকে গেলা, তখন দেখবা যে ওইটা নিয়ে আরেকটা প্রবলেম তৈরি হয় যে এবার আমি এটা কি ছাড়বো না ছাড়বো না। তুমি আরেকটা ভালো জায়গায় বিসিএস এর জন্য পড়ছো, তখন তোমার মনে হবে যে আমি তো এইখানে আমি তো পড়তে পারতেছি না, তখন আমি কি ছাড়তে পারবো, কিন্তু তখন ওই যে আবার ওইটা যেহেতু আমি অলরেডি কাজ করতেছি, ছাড়লে আবার পাবো কিনা, বিসিএস হবে কিনা, এই ধরনের কিছু ডিলেমা তৈরি হয়। সো আই রিকোয়েস্ট এই কাজগুলো করো না, এত ছোটখাটো পজিশনে অ্যাপ্লাই করবা না যেখানটাতে তোমার মানে মনে হবে যে হ্যাঁ মিনিমাম আমার এখানে হয়তো বা সে 25-30 স্যালারি, আমি মোটামুটি আমার এনভায়রনমেন্টটা ভালো, এটা খুব ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টটা ভালো। তুমি একটা জায়গায়, তুমি এখন যদি সলিম গ্রুপ থেকে একটা কিছু করে নিয়ে আসো, আই এম নট গোইং টু ভ্যালু ইউ, রাইট, কিন্তু তুমি একটা ভালো প্রতিষ্ঠান থেকে যদি আসো যেটা মার্কেটে সবাই চিনে, এই গ্রুপটা, ধরো যে তুমি মানে যে কোনো একটা ভালো একটা জায়গা থেকে তুমি করে নিয়ে আসছো, লোকাল কোম্পানি হলো, ধরো তুমি ওয়ালটন থেকেই করে আসছো, অলরাইট, বাট ওয়ালটন, আই নো ওয়ালটন, তাই না, হয়তো বা এটার ব্যাপারে বিভিন্ন রকম ইয়ে আছে, মানুষের পারসেপশন গুলো ডিফারেন্ট হতে পারে, বাট ওয়ালটন আমি চিনি। এখন তুমি এমন একটা গ্রুপ থেকে করে নিয়ে আসলা যেখানে আমি চিনি না, তাহলে তো ভ্যালু দিবে না, অলরাইট, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো যদি তোমার এটা সেকেন্ড বা থার্ড জব হয়, ইন দ্যাট কেস তুমি হচ্ছে আগের জবগুলোতে কিরকম ভালো টালো করছিলে সেগুলোও কিছু লিখবা, এই মিলে একটা প্যারাগ্রাফ দাঁড় করাবা, দ্যাটস ইউর পার্সোনাল স্টেটমেন্ট, মানে সিভি অবজেক্টিভ। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে একটা কথা বলি, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের যারা ফ্রেশার, এখন তোমরা সবাই ফ্রেশার, তোমাদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনটা পার্সোনাল স্টেটমেন্টের জাস্ট বিনিথ পার্সোনাল স্টেটমেন্ট। আর যদি এক্সপিরিয়েন্স থাকে, জব এক্সপিরিয়েন্স যদি কারো থাকে পার্টিকুলারলি, তারা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিবা আরো পরে, জব এক্সপিরিয়েন্সটা দিবা আগে, ঠিক আছে, জব এক্সপিরিয়েন্সটা উপরে যাবে, এডুকেশনটা নিচে যাবে। আর যারা ফ্রেশার, যাদের একদম আগের কোনো রকম মানে ইয়ে নাই, বা আমি যেই সেক্টরে কাজ করছি সেই সেক্টর রিলেটেড আমার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নাই, ইন দ্যাট কেস এডুকেশনটা উপরে দিবা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার প্রোগ্রামের নাম লিখবা, বিবিএমবিএ দিবা, তোমার স্পেশালাইজেশন এআইএস দিবা, জগন্নাথ ইউনিভার্সিটি দিবা, কবে থেকে কবে জয়েন করছে, এগুলোর তো ফরম্যাট আছে মোটামুটি, এটা জানো। তারপরে হচ্ছে এটা একটা মানে
যে ক্রোনোলজিক্যাল অর্ডারটা এটা রিভার্স অর্ডারে। হ্যাঁ, ধরো তুমি আগে দিবা এমবিএ, তারপরে দিবা বিবিএ, আর ওই নিচের যে আছে এইচএসসি এসএসসি এগুলোতে হোয়াট ইউ ডিড ইজ নট রিয়েলি মানে ইম্পর্টেন্ট। দিবা ওটা ছোট করে একটা মানে টেবিলে দিবা, কিন্তু ওগুলাতে খুব বেশি ফোকাস করার দরকার নাই। প্রথম যেগুলো এমবিএ তে কি করেছো, এমবিএ তোমার গ্রেড কি, বা ওখানে তোমার ডিসার্টেশন টপিক কি ছিল, তোমার তুমি কিসের উপর কাজ করছো, ইন্টার্ন কোথায়, এই এই জিনিসগুলো ওখানটায় বেশি ফোকাস করবা। তারপরে হচ্ছে স্কুলের নাম টামের কথা বলছে, খুব ইম্পর্টেন্ট না। তারপরে বলছে প্রোভাইড ডেটস অ্যাটেন্ডেড, এটা তো বলে দিলাম। তারপর ডিগ্রিগুলা এমবিএ বিবিএ গুলা তো দিবাই। ফিল্ড অফ স্টাডি, ও আচ্ছা জিপিএ এর ক্ষেত্রে একটা কথা, এটা ইম্পর্টেন্ট। জিপিএটা হচ্ছে মানে মোটামুটি দেখা যায় আমাদের ইন্ডাস্ট্রিতে 3.5 এর অ্যাবাভ হলে সেটাকে ওরা একটু বেশি গুরুত্ব দেয়, রাইট? তো যদি ওইটা হয় তাহলে তুমি দিবা, বাট ওইটাতে মনে করো তুমি এমনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করবা যেন ওইটা আগে চোখে পড়ে, ঠিক আছে, যে এই জিনিসটা যে তুমি আসলে এটাতে খুব ভালো করতেছো সেটা। আর আদারওয়াইজ তুমি যদি রিকোয়ার্ড না হয় তাহলে চাইলে স্কিপও করতে পারো, এটা এমন না যে তোমার দিতেই হবে, তুমি তো অলরেডি ইউ হ্যাভ আর্ন দ্য ডিগ্রি। সো এটা যে তোমার দিতেই হবে এমন না, বা দিলেও এমনভাবে দিবা যেন এটা খুব বেশি অ্যাটেনশন না হয়। আর পার্টিকুলারলি যদি এটা মানে বিলো 3 হয়ে যায় তাহলে আমার মনে হয় যে ইউ বেটার স্কিপ, ঠিক আছে। 3 এর চাইতে কম, আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় কি, আমাদের যেসব ছেলেপেলেরা আছে তারা তো আসলে ট্যালেন্টেড, তো অনেক সময় তারা পড়ালেখাতে ট্যালেন্টটা ইউজ না করে বাইরে বিভিন্ন সেক্টরে তারা ইউজ করতেছে। হ্যাঁ, তখন দেখা গেল যে সে হয়তো বা খুবই ভালো অ্যাজ অ্যান এমপ্লয়ি, সে খুবই ভালো করবে, কিন্তু তার গ্রেডের দিক থেকে সে হয়তো বা অত বেশি পড়ালেখা করে নাই, যে কারণে গ্রেড খারাপ হয়েছে। এটা কিন্তু খুব কমন একটা সিনারিও। তো এই সমস্ত ক্ষেত্রে কারো হচ্ছে যে 2 এর 2.5 2.8 2.9 হোয়াট এভার ইট ইজ, এগুলো খুব বেশি আসলে মানে মেনশন না করাটাই ভালো, একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হতে পারে। তারপরে হচ্ছে কোর্স ওয়ার্ক যেগুলা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, যাদের এক্সপেরিয়েন্স নাই তোমরা কিন্তু এই জিনিসগুলোকে বেশি করে পোস্ট করবা, মানে এটাকে বেশি করে ফোকাস করবা যে আমি তোমার প্রতিষ্ঠানে হচ্ছে অ্যাকাউন্টিং এর তুমি এই জিনিস চাচ্ছ, মার্কেটিং এর এইটা চাচ্ছ, আমি এইটার উপর এই কোর্স করছি, এত একাডেমিক আওয়ারের, বোঝাতে পারতেছি? এটাতে বোঝা যাচ্ছে যে তুমি এই জিনিসটা অলরেডি একটা ভালো জায়গা থেকে পড়ে আসছো, অলরাইট? এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এক্সট্রা কারিকুলারের নিচে যাচ্ছি, ওটার ব্যাপারে পরে বলছি। এডুকেশনের পরে হচ্ছে এক্সপেরিয়েন্স, এমপ্লয়মেন্ট হিস্ট্রি, সেম তুমি মোস্ট রিসেন্ট যেটা সেটা দিবা, যে আমি এখানে হচ্ছে এই মুহূর্তে কাজ করতেছি, বা এখানে এই কয়েকদিন আগে কাজ করতাম, তারও আগে এখানে কাজ করতাম, এভাবে। এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটা কথাই যে একটু আগে একজন প্রশ্ন করলো যে এক্সপিরিয়েন্সটা কি রেলেভেন্ট কিনা, সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কাজ করেছি একটা জায়গায়, যেমন ফর এক্সাম্পল আমি যে প্রেজেন্টেশনের সাথে রিলেটেড, হ্যাঁ, আমি কিন্তু এইটা কিন্তু আমার জন্য বাংলাদেশ ব্যাংকে যে খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু না, রাইট? আমি হচ্ছে টিভিতে কি করতেছি কি না, কোথায় নিউজ পড়লাম কি করলাম না করলাম, দিস ডোন্ট রিয়েলি ম্যাটার টু বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা ব্যাংকার চাচ্ছে, কিন্তু প্রেজেন্টার চাচ্ছে না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওইটা দিলে কোথায় দিবা? এক্সট্রা কারিকুলারে দিবা। এক্সট্রা কারিকুলারে যে তোমার এটা ছাড়াও বাড়তি এইসব কোয়ালিটিস ইউ হ্যাভ দ্যাট ক্যান বি অফ ইউজ, যে হয়তো বা প্রতিষ্ঠানের কাজে লাগবে। আচ্ছা, তারপরে এটার মধ্যে আর কি কি থাকছে আমাদের এক্সপেরিয়েন্সের ভিতর, আমরা যখন ফরম্যাটটা করব টেবিলে এইভাবে করে লিখবা যে জবের টাইটেল কি, তোমার ডেজিগনেশনটা কি ছিল, এমপ্লয়ার কে ছিল মানে প্রতিষ্ঠানের নাম, তারপর কতদিন সার্ভিস করছো, জব রেসপন্সিবিলিটি কি ছিল, এবং ওই যে আরেকটা পয়েন্ট আছে কি অ্যাচিভমেন্ট। কি অ্যাচিভমেন্ট আসলে বোল্ড করে দেওয়া দরকার ছিল তোমাদের জন্য। কি অ্যাচিভমেন্টের ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা প্রতিষ্ঠানে কাজ করলা, কাজ করার পরে তুমি প্রতিদিন গেছো আবার আসছো, এবং আলটিমেটলি প্রতিষ্ঠানের অবস্থান সেমই ছিল আফটার সে 6 মান্থস, তাহলে কিন্তু এটা তো কিন্তু তোমার কোনো ক্রেডিট নাই, অলরাইট? তোমার খুঁজে বের করতে হবে, আসলে এরকমই ঘটবে, কিন্তু তোমার ক্রেডিটটা খুঁজে বের করতে হবে, যে আমার সময় হচ্ছে সেলস 6% বাড়ছে, অলরাইট? অথবা হচ্ছে অডিটের কিছু কমপ্লেইন ছিল, যে কমপ্লেইনগুলো সলভড 3 অডিট কমপ্লেইনস, যে 3টা অডিটের কমপ্লেইন ছিল, আমি অ্যাকাউন্টিং এর এই রিলেটেড কাজ করে আমি 3টা অডিটের আনসার করেছি, সলভ করেছি। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা মানে শুধুমাত্র গড়পড়তা লিখে গেলাম এক্সপেরিয়েন্স সেটা না, সেটার সাথে ওই সময় আমি কি করছি, কি ভ্যালু অ্যাড করছি সেটা দিতে হবে। ওকে, তারপরে হচ্ছে আইটি স্কিলস। এটা মানে আই কান্ট এমফাসিস এনাফ, তোমরা ভাই যেখানেই কাজকর্ম করতে যাও মোরলেস যদি ভালো প্রতিষ্ঠান হয়, দেখবা যে তোমার এই এমএস অফিসের কাজগুলো আসলে করতেই হবে, অলরাইট? তোমার ওয়ার্ডের কাজ করতে হবে, এক্সেলের কাজ করতে হবে। যদি তুমি সেলস রিলেটেড মার্কেটিং রিলেটেড কোথাও ঢুকো, যেমন ধরো কোথায়
ধরো জেটিআই তে ঢুকলা, ঠিক আছে, আমেরিকান জাপান টোবাকো যেটা, তো ওইটাতে যদি ঢুকো, ওইটা মাল্টিন্যাশনাল, ওখানেও কিন্তু তোমার ওই যে ধরো টেরিটরি অফিসার, ওই ব্যাটের মতো আর কি, ওইগুলাতে যদি ঢুকো তখন কিন্তু তোমার বিভিন্ন সেলস পিচ করতে হয়, মার্কেটিং এর বিভিন্ন কাজ টাজ করতে হয়, তোমার আন্ডারে একটা টেরিটরি থাকবে, তুমি সেটার মানে অথরিটি তুমি। তো ওই সময়টায় তোমার কিন্তু আবার হচ্ছে ওই এখন আমরা যেটা ইউজ করতেছি পাওয়ার পয়েন্টে একটা স্কিল তোমার থাকা লাগবে। এই এক্সপার্টিসটা ছাড়া দেখা যাবে যে তুমি তোমার বসদের কনভিন্স করতে পারবে না। আসলে কিন্তু কনভিন্স মেইনলি করতে হয় বসদের, ঠিক আছে। তোমার ওইখানে যারা স্মোকার তারা স্মোক করবেই, সে তোমারটা করুক আর কারোটা করুক, সো তুমি তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবা এটা তোমার ব্যাপার, ইউ ক্যান ডু দ্যাট। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তোমার অ্যাপ্রিসিয়েশন হবে না। ইন দ্যাট কেস তোমার বসকে কনভিন্স করতে হবে যে আই ডিড দিস। তো তখন কিন্তু তোমার ওই যে এই মানে প্রেজেন্টেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট ওই সমস্ত জায়গাগুলোতে। দেন তোমার স্ট্যাটিস্টিক্যাল টুলস, তুমি যদি রিসার্চ ওরিয়েন্টেড কেউ হও, মানে তোমাদের এখানে যেহেতু ইউ হ্যাভ মানে তোমাদের অনেকজন এখানে আছে, কোয়াইট এ গুড নাম্বার, তো তোমাদের মধ্যে এরকমও অনেকজন হয়তোবা আছে যারা হয়তোবা খুব ভালো স্টুডেন্ট, তোমার হয়তোবা ইচ্ছা যে তুমি লেকচারার হবা, অথবা তোমার ইচ্ছা যে আমি রিসার্চ করব। ইন দ্যাট কেস তোমার এই সব স্ট্যাটিস্টিক্যাল টুলসগুলো লাগবে, এসপিএসএস, ইভিউজ, তারপরে এসএ সাস বলে এটাকে, আর এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো তোমার স্ট্যাটিস্টিক্যাল টুলস, এগুলো লাগবেই। এবং স্ট্যাটিস্টিক্যাল টুলসের আরও একটা ব্যাপার আছে, একটু আগে আমি যে বললাম যে ওই যে মার্কেটিং এর কাজ টাজগুলো, ওইখানটাতে কিন্তু ছোটখাটো যেসব মানে স্ট্যাটিস্টিক্যাল ট্রেন্ড, সেগুলো তুমি এক্সেলেই করতে পারবা। কিন্তু তুমি যদি একটু ডিপ এন্ডে কাজ করতে যাও তখন কিন্তু এক্সেল আসলে মানে একদমই ভালো না এসবের জন্য। তো তোমার তখন ওই আলটিমেটলি ওই এসপিএসএস বা এটা সেটা এগুলো ইউজ করতেই হবে। সো আমি এটা সাজেস্ট করবো যে তোমরা এই জিনিসগুলো একটু মোটামুটি এই ধরনের সফটওয়্যারগুলো একটু ওরিয়েন্টেশনটা বাড়াবা। আর আরেকটা হচ্ছে যে ফ্রিতে যদি করতে চাও, কোর্সেরা নামে একটা ইয়ে আছে, রাইট? কোর্সেরা নামে একটা ওয়েবসাইট আছে, কোর্সেরা, COURSERA, কোর্সেরা। ওখানে দেয়ার আর এ নাম্বার অফ টপিকস যেটার উপর তুমি পড়তে পারো। তো ওইখান থেকে এই ধরনের যদি কিছু কোর্স টোর্স করতে পারো, এবং মানে হোয়াটস ইম্পর্টেন্ট, এগুলো সব ফ্রি, রাইট? তুমি যদি ওখানে যে একটা রেজিস্ট্রেশন করে তারপরে যদি তুমি কোর্স করতে পারো, ওটা তুমি তোমার সিভিতে দিলা যে আমার এই জিনিসটার উপরে আমার একটা জিনিস করা আছে, এটা কিন্তু অনেক ভ্যালু অ্যাড করবে, রেলেভেন্ট যদি মানে রেলেভেন্টলি প্লেস করতে পারো আর কি। অলরাইট, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার বলে ফেলছি। এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে হচ্ছে আচ্ছা, এইটা মূলত দেওয়ার কারণ হচ্ছে ইংলিশ যেটা আছে, ইংলিশটা আসলে লাগে। হ্যাঁ, ইংলিশটা তোমাদের লাগবে। যদি সরকারি চাকরি করো তাহলে হয়তো অত বেশি লাগবে না, সবই বাংলায় লেখা টেখা হয়, সো ওইখানটাতে যে খুব জরুরি ইংলিশ। বাট হ্যাঁ, তুমি যখন মানে ওখানে যে তুমি রিক্রুটমেন্ট এক্সামটা দিবা, ওইখানে কিন্তু ইংলিশ তোমার খুব ভালো মানের ইংলিশ না হলে তুমি চান্স পাওয়াটা ডিফিকাল্ট হবে। অলরাইট, বিসিএস এর ক্ষেত্রেও মোটামুটি ভালোই, আর ব্যাংকিং সেক্টরে কিন্তু বেশ ভালো ইংলিশ না জানলে আসলে ইটস কোয়াইট ডিফিকাল্ট নাওয়াডেজ। তো ভাইয়া একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম ভাইয়া, প্লিজ। ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ভাইয়া আমি আইএলটিএস দিছিলাম, হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি ওই এসি প্রবলেমের কারণে আমি হিয়ারিং একটু প্রবলেম হয়েছে, যার কারণে লিসেনিংটাতে আমি ফল করি, বাট অন্যগুলো আমার এভারেজ থাকে আর কি। হ্যাঁ, কত এখন আমি কত 6 ছিল, লিসনিং এ কত? তো 4.5 হয়ে গেছিল, অসুবিধা যার নাই। কারণে ওইটা হচ্ছে যে তুমি এটা একটু ইয়ে করবা, যেমন 6 এর মিনিংটা কি? 6 এর মিনিং হচ্ছে কম্পিটেন্ট ইউজার, ঠিক আছে? হ্যাঁ মানে প্রত্যেকটা তো তুমি তো জানো যেহেতু পরীক্ষা দিছো, মানে 7 হলে হ্যাঁ হ্যাঁ হচ্ছে গুড, 8 হলে গুড, ভেরি গুড, 9 হ্যাঁ হলে একটা এক্সেলেন্ট। কমপ্লিমেন্ট দেওয়া থাকে। এক্স্যাক্টলি, মানে প্রত্যেকটার একটা নাম আছে। তো তুমি দিবা যে কম্পিটেন্ট ইউজার, তোমার ব্রেকডাউনটা দেওয়ার দরকার নাই, যদি প্রয়োজন না হয় আচ্ছা আচ্ছা। ব্রেকডাউন দিলা না। বা তুমি এটা লিখলা যে আইএলটিএস এ ওভারঅল তুমি 6 পেয়েছো, তোমার ইন্ডিভিজুয়াল স্কোর ওখানে দেওয়ার দরকার নেই, যেটাতে ঝামেলা হবে সেটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ওটা স্কিপ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম ভাইয়া। তারপরে আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজের নাম এখানে আছে, জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ। তো এটা হচ্ছে যারা হায়ার স্টাডিজ করতে চাচ্ছে তাদের জন্য যে সময়টুকু পাই সেই সময়টা, এখন তো আসলে শেখা টেখা অনেক ইজি, চাইলেই কিন্তু যে ইউটিউবে দেখে দেখে অনেক কিছু শেখা যায়, মানে খুব ইজিলি করা যায়। তো তাদের জন্য এটা সাজেশন যে এখানে যদিও ইম্পর্টেন্সের অর্ডারে নাই, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা আসলে খুব ইম্পর্টেন্ট অনেক জায়গাতে, আদারওয়াইজ জার্মানটা বোধহয় সেকেন্ড প্লেস, স্প্যানিশটাও ইম্পর্টেন্ট, স্প্যানিশ হচ্ছে নর্থ আমেরিকার জন্য। তো এই সমস্ত ল্যাঙ্গুয়েজে যদি কারো কোনো এবিলিটি থাকে, এটা আসলে পরবর্তীতে হায়ার স্টাডিজের সময় এটা কিন্তু ভ্যালু অ্যাড করে, রাইট? তো যদি আমি দেখি যে না আমার হাতে সময় আছে, তাহলে ফেসবুকিং না করে একটা দুইটা এরকম ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু ঘাটাঘাটি করলে ইট উড অ্যাড ভ্যালু। মানে এখন খুব কম্পিটিটিভ তো ওয়ার্ল্ড, তোমার কাছ থেকে সে কি পাবে সেটা না জেনে সে তোমার চাকরি দিবে না, রাইট? সো এই জায়গাগুলোতে আমাদের নিজেদের ভ্যালু অ্যাড করার সুযোগ আছে। আচ্ছা, এখন হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু
ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর ইউ গাইজ, যেমন আমি আশা করতেছি না যে তোমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তুমি 4-5টা ল্যাঙ্গুয়েজে মাস্টার হবা, তারপরে দিস অ্যান্ড দ্যাট, এগুলো কিন্তু না। কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যেটা, সেটা হচ্ছে আমাদের পাবলিক ইউনিভার্সিটির যেসব ছেলেপেলেরা আছে তারা দেখা যায় যে তাদের বিভিন্ন রকম কিন্তু তারা কিছু না কিছু আসলে করে, রাইট? একদম বসে থাকে এরকম একদম ওরকম স্টুডেন্ট আসলে না। তারা দেখা যায় তারা হয়তো বা কোথাও ভলান্টিয়ারিং করতেছে, আমাদের সাথে যেসব স্টুডেন্ট ছিল অনেকে রেড ক্রসে কাজ করতো, তারপরে বিভিন্ন ওই যে রোটারেক্ট নামে একটা আছে, আই ওয়াজ রোটার অ্যাক্টর, ইনফ্যাক্ট আমি ওই যে রোটারি যে ইন্টারন্যাশনাল আছে সেটারই ছোট মানে আন্ডার বিলো 30 যারা তাদের জন্য যে প্রতিষ্ঠানটা ইউথ যে উইংটা ওদের, সেটা হচ্ছে রোটার অ্যাক্টর। আমি রোটার ওইখানে ছিলাম ফর কোয়াইট আ লং টাইম। তারপর লায়ন্সের একটা আছে লিও, হ্যাঁ ওইটা, এগুলো ভলান্টিয়ারিং বলছি। তারপর তোমাদের ভার্সিটিতে যে আমাদের রেগুলার ডিবেট হয়, এগুলোতে তুমি অংশগ্রহণ করছো, এগুলোতে তুমি চ্যাম্পিয়ন হয়েছো বা তুমি ফার্স্ট সেকেন্ড রানার আপ হয়েছো, এগুলো অ্যাড করবা। স্পোর্টসে কিছু একটা করছো, এটার কারণটা কি একটু সংক্ষেপে বলছি। আই এম সরি ইফ আই এম টেকিং টু মাচ টাইম। স্পোর্টসের ব্যাপার বা ডিবেটের ব্যাপার এগুলোর ক্ষেত্রে যেটা হয় যে যখন তুমি একটা একটা প্রতিষ্ঠানে ঢুকলা, সেখানে না ভালো প্রতিষ্ঠানগুলোতে অনেক সময় এই চর্চাগুলো থাকে ভিতরে, দেখা যায় তাদের একটা ক্লাব অ্যাক্টিভিটিস হয়, স্পোর্টস হয়, এটা হয় সেটা হয়। তো এই জিনিসগুলো আগে আমরা যখন ছিলাম তখন বুঝতাম না, এখন বুঝি। যেমন আমাদের একজন ইয়ে আমাদেরই একজন কলিগ, সে দেখা গেল যে তার সবাই তার খুব প্রশংসা করতেছে, ইনক্লুডিং আওয়ার বসেস। মানে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে তো ঠিক ওভাবে বস বলে না, মানে আমাদের স্যার যারা আছেন, হায়ার অথরিটিস যারা আছেন, তারাও ওকে খুব ভালো চেনে ইয়েটি, এবং এটা থেকে সে বিভিন্ন রকম ভাবেই দেখা যায় যে একটা ভালো ডিপার্টমেন্টে সে কাজ করতে পারছে বা সবাই তাকে চিনছে। এইগুলো না অনেক ইম্পর্টেন্ট জবের ক্ষেত্রে। নট নেসেসারি যে তুমি শুধুমাত্র তাদের প্রোডাকশন বাড়াবা, তার ম্যানুফ্যাকচারিং এ হেল্প করবা, নো, তোমার কিন্তু ওই যে সফট স্কিলস গুলো ডেভেলপ করতে হবে। তো ওই সময়গুলোতে এই সমস্ত যে জিনিসগুলো তোমার, এগুলো তোমার পার্সোনাল ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে অনেক হেল্প করে, এবং এটা তোমার উপরে উঠতে অনেক সহযোগিতা করবে, এবং অনেক ক্ষেত্রে ইভেন চাকরি পাবার ক্ষেত্রেও এগুলো হেল্প করে। অলরাইট, সো এই জিনিসগুলো তুমি যদি মেনশন করো, যেমন মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলোর দেখা যায় যে ওদের বিভিন্ন রকম স্পোর্টিং ইভেন্ট হয়, হ্যাঁ, রিজিয়ন ওয়াইজ, বাংলাদেশের টিম, ইন্ডিয়ার টিম, এরকম। তো ধরো একটা ক্রিকেট একটা সামনে হয়তো বা তোমার এই রিক্রুটমেন্টের পরে হয়তো আর 3 মাস পরে একটা ক্রিকেটের ওদের টুর্নামেন্ট আছে, হ্যাঁ, দিস হ্যাপেন্স। তো তুমি এখানে লিখলা যে হ্যাঁ আমি আমাদের ওখানে এরকম স্পোর্টসে আমি ওখানে 3বার হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ক্রিকেটে, তখন কিন্তু ইউ আর ডেফিনেটলি গোয়িং টু গেট সাম অ্যাটেনশন। বুঝতে পারছো? যে তোমার যদি অন্য কোনো জায়গায় হয়তো বা তোমার সিজিপিএ তাদের ঠিক রিকোয়ার্ড এর চেয়ে একটু কম, তারা 3.5 চায়, তোমার 3 পয়েন্ট সে আমি জানি না হয়তো বা 4.8 আছে বা কিছু একটা, তখনও কিন্তু দেখা যাবে যে তুমি ওই অ্যাটেনশনটা পাবা যে না, একে নিলে তো আবার এদিক থেকে একটা সুবিধা আছে, আচ্ছা লেটস গিভ হিম এ ট্রাই। এটাই অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি স্কিলস। কি স্কিলসটা কি? কি স্কিলস হচ্ছে যে এখানে খুব বেশি কিছু দেওয়ার দরকার নাই, 1-2টা পয়েন্ট এরকম এখানে লেখা আছে, 5টা পর্যন্ত পয়েন্ট দিবা, এত বেশি দেওয়ারও দরকার নাই, 2-3টা দিবা। যেমন হচ্ছে যে তোমার পার্টিকুলারলি তোমার কোনো একটা স্কিল আছে, হ্যাঁ, সেই স্কিলগুলো তুমি এখানটায় দিতে পারো। হার্ড অ্যান্ড সফট স্কিলস এর মধ্যে হার্ড স্কিলটা আসলে দেওয়ার দরকার নেই। হার্ড স্কিল তোমার, হার্ড স্কিল মানেটা হচ্ছে যে তুমি যেসব জিনিস পড়ালেখা করে শিখছো সেগুলোই হার্ড স্কিল। তো ওই হার্ড স্কিলটা তুমি এখানে দেওয়ার দরকার নাই, সফট স্কিলস দিবা। সফট স্কিলস কিরকম এটাও তোমরা অলরেডি জানো, হয়তো বা জিনিসটা শুনে মনে হচ্ছে নতুন। সফট স্কিলস ওই যে ওরকম দেখছো না সিভির মধ্যে লেখা থাকে যে ক্যান ওয়ার্ক আন্ডার স্ট্রেস, তারপরে হচ্ছে ক্যান টেক প্রেশার অ্যাট ওয়ার্ক, এই ধরনের বিভিন্ন রকম জিনিসপত্র থাকে। তো ওই জিনিসগুলা হচ্ছে এখানটার ভিতর দিতে হবে। আচ্ছা, ইফ ইউ এক্সকিউজ মি ফর এ সেকেন্ড, আমার এই ল্যাপটপের ইয়ে একটু কমে গেছে, মানে আমার ব্যাটারি, আই হ্যাভ টু প্লাগ ইট ইন, মানে আমার এটা একটু ইয়ে করতে হবে। হ্যাঁ, তোমরা একটু কাইন্ডলি ওয়েট করো, শিওর আমি ভাইয়া, এটা নো জাস্ট প্রবলেম। এটা অন করি। ওকে, হ্যাঁ। অলরাইট, তারপরে আচ্ছা, প্রফেশনাল সার্টিফিকেশনস, এটা তোমাদের এখনো বোধহয় ওইভাবে হয় নাই, বাট যদি এগুলো কিছু থাকে এগুলো পরবর্তীতে অ্যাড করে দিও। কেউ যদি আইসিএবি, মানে এটা তো জানোই, আইসিএবি আইসিএমএবি এগুলো তোমরা ছিল, এগুলোতে যদি তোমরা কোনো একটা লেভেলে থাকো, আমার প্রথম লেভেল কমপ্লিট হয়েছে, সেকেন্ড লেভেল কমপ্লিট হয়েছে বা কিছু একটা, এগুলা দিবা।
যারা বাইরে পড়ালেখা করতে চাও তাদের জন্য পাবলিকেশনটা ইম্পর্টেন্ট। পাবলিকেশন তোমার দুই ধরনের হয়, একটা হচ্ছে ন্যাশনাল লেভেলে, যেমন তোমার জগন্নাথ ইউনিভার্সিটির জার্নাল যেটা আছে সেই জার্নালে তোমার একটা লেখা ছাপানো হয়েছে, অথবা হোয়াট এভার দ্য ইউনিভার্সিটিজ, পাবলিক প্রাইভেট যে কোনো একটা ইউনিভার্সিটিতেও তোমার একটা আর্টিকেল ছাপানো হয়েছে, জার্নাল না, আই এম সরি, আর্টিকেল ছাপানো হয়েছে। তুমি সেই কথাগুলো এখানটায় লিখবা, ঠিক আছে, পাবলিকেশনসের আন্ডারে, যে ওইটা কবে ছাপানো হয়েছে, কি টপিক ছিল, এবং ওইটার যদি ইউআরএল থাকে এগুলো দিয়ে দিবা। আর যদি গ্লোবাল লেভেলে হয় দ্যাটস মানে ইভেন বেটার। যদি তোমার ইন্টারন্যাশনাল কোনো জার্নালে কোনো লেখা টেখা কোনো আর্টিকেল থাকে এগুলা খুবই ভালো, এগুলা দিবা। এটাতে বোঝা যাচ্ছে যে তুমি আসলে খুব পড়ালেখা করা মানুষ। এবং যদি তোমরা ওই করতে চাও, বাইরে পড়ালেখা করার যদি কোনো রকম ইন্টেনশন থাকে, তাহলে ইন দ্যাট কেস এটা আসলে খুবই কাজে দেয়। আর হচ্ছে কোনো প্রফেশনাল বডিতে যদি কোনো আইসিএবি বা এরকম কোনো জায়গায় যদি কিছু থাকে কোনো রকম আর্টিকেল, তাহলে সেটাও খুব ভালো, এগুলা দিলা। তারপরে কনফারেন্স বা সেমিনারস অ্যাটেন্ডেড, যদি কোনো কনফারেন্স বা সেমিনারে অ্যাটেন্ড করে থাকো, আমাদের জগন্নাথেরও এরকম অনেকগুলো সেমিনার হয়, এটা সেটা, যে হয়তো বা তুমি সেখানে মানে এটা স্কিল রিলেটেড, হ্যাঁ, তুমি ধরো ওইখানে হিউম্যান রিসোর্সের উপর কোনো একটা ট্রেনিং হয়েছিল, তুমি সেখানে বা একটা কনফারেন্সে তুমি অ্যাটেন্ড করছিলা বা অন্য কোনো ইউনিভার্সিটিতে গেছিলা, সেই কথাগুলো এখানে লিখবা। কিন্তু রিমেম্বার, তুমি এমন কোনো কিছু এখানে লিখো না যেটা কিনা তাদের আসলে দরকার নেই। ওকে, তাদের জন্য এটা তুমি হয়তো বা মার্কেটিং এর উপর একটা সেমিনার অ্যাটেন্ড করছিলা, কিন্তু তুমি এখন অ্যাপ্লাই করতেছো হচ্ছে ম্যানেজমেন্টের জন্য, যেখানে তোমার কোনো জব রেসপন্সিবিলিটি মার্কেটিং এর সাথে রিলেটেড না। ইন দ্যাট কেস এগুলো আসলে দেওয়ার দরকার নেই, এটা তো তোমার অনেক বড় হয়ে যাবে, জিনিসটা মানে ভালো দেখাবে না। অ্যাডিশনাল কোনো ট্রেনিং করে থাকলে সেটা দিবা। আচ্ছা, এই জায়গাটাতে ওই যে প্রজেক্ট বা ফ্রিল্যান্স ওয়ার্কস, অনেকে দেখা যায় যে বিভিন্ন রকম প্রজেক্টের সাথে যুক্ত থাকে, ইউনিভার্সিটি প্রজেক্ট থাকে, এটা আমাদের ক্ষেত্রে না, এটা সায়েন্সের স্টুডেন্টসদের জন্য বেশি। তো তাদের ক্ষেত্রেও, অথবা তুমি যদি কোনো ফ্রিল্যান্স ওয়ার্কস করে থাকো, কোথাও তুমি কাজ করেছো, সেখান থেকে টাকা পেয়েছো, যেটা ভলান্টিয়ারি না, হ্যাঁ, সেগুলো তুমি এই হেডের আন্ডারে দিতে পারো। তবে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমাদের ফ্রেশার যারা, তোমাদের জন্য এই প্রজেক্ট বা ফ্রিল্যান্স ওয়ার্কস বা এই জাতীয় জিনিসগুলা তোমরা আরেকটু উপরে এমপ্লয়মেন্টের আন্ডারে যদি দাও, তাহলে বোধহয় সেটা বেটার হবে। অলরাইট, কারণ তোমাদের তো এখন মানে অত বেশি এক্সপিরিয়েন্স নাই যে তুমি ওইখানে একদম ফুল টাইম জবগুলো দিলা তারপরে এখানে ফ্রিল্যান্স দিলা, সেটা না করে তুমি ওই এমপ্লয়মেন্টের ওইখানে জব নেচারে যদি ফ্রিল্যান্স দিয়ে দাও, তাহলে তুমি ওখানে দিতে পারো, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, বাইরের ওয়ার্ল্ডের সাথে তুমি এর আগে কাজ টাজ করছো, পারো, কাজ করলে সমস্যা হবে না তোমায় নিয়ে। ওকে, তারপর হচ্ছে রেফারেন্সেসের ভিতর দেখো আমি দুইটা অংশ করছি। একটা হচ্ছে একাডেমিক মানে হচ্ছে যে তোমরা যেহেতু ফ্রেশার, তোমাদের জন্য তোমাদের সবচেয়ে ভালো চিনে হচ্ছে তোমার যে টিচার, তোমার টিচাররা তোমায় সবচেয়ে ভালো চিনবে, আমি চিনবো না। সো একাডেমিক রেফারেন্স যদি দাও, ফর এক্সাম্পল তোমাদের ওখানে যেই টিচারের সাথে তোমার সবচেয়ে ভালো আন্ডারস্ট্যান্ডিং, তুমি তাকে ভালো চিনো, সে তোমায় ভালো চিনে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তুমি যখন তোমার জন্য যদি তার কাছে একটা ফোন আসে, সে বলবে যে হ্যাঁ, এ ভালো ছেলে, এরকম সম্পর্ক যে স্যারের সাথে আছে তুমি তার নাম দিতে পারো, ঠিক আছে। তা এবং বাই দ্য ওয়ে এটা কিন্তু তাকে জানাই দিতে হবে, এমন না যে আমি হচ্ছে যে দিয়ে দিলাম, পরে হঠাৎ করে স্যারের কাছে ফোন আসলো, স্যার বলতেছে আচ্ছা এটা কে, কোন লোক, কি না, এটা যেন না হয়। তাকে অবশ্যই আগে থেকে বলে তারপরে এই কাজটা করবা। একাডেমিক রেফারেন্সের সাথে আরেকটা জিনিস, যারা একটা দুইটা এর আগে জব করেছো বা কোথাও, তারা হচ্ছে একটা প্রফেশনাল যদি রেফারেন্স দিতে পারো, যার আন্ডারে তুমি কাজ করেছো, তোমার ইমিডিয়েট যে বস ছিল, তার যদি রেফারেন্সটা দিতে পারো, ইট উড অ্যাড ভ্যালু। তাতে করে যেটা হয় যে আমি যেটা দেখছি প্রাইভেট সেক্টরে যারা বিভিন্ন রকম লোকাল বা মাল্টিন্যাশনাল গুলোতে আছে, ওখানে বড় বড় লেভেলের লোকজন একজন আরেকজনকে মোটামুটি দেখা যায় যে চেনে, এবং তারা কিন্তু দে টক টু ওয়ান অ্যানাদার, হ্যাঁ, একজন আরেকজনের সাথে তারা কথা বলে। তো তোমার নাম ওইখানটায় যদি সে দেখে রেফারেন্স হিসেবে যার নাম আছে, সে ওই ইন্ডাস্ট্রিতে, সে তাকে চিনি, সে কিন্তু কল করবে, কল করে তখন খবর নেবে। তো এই জিনিসটা ওই জায়গাটাতে খুবই ইম্পর্টেন্ট, মানে একটা তোমার জন্য ভালো হবে। কিন্তু যদি প্রফেশনাল না থাকে, তোমাদের ক্ষেত্রে অনেকেরই, যেহেতু তোমরা ফ্রেশার, তোমাদের ক্ষেত্রে প্রফেশনাল না থাকারই কথা, ইন দ্যাট কেস এটা তুমি ওই একাডেমিক দিও, অথবা যদি এমন হয় যে তোমার পরিচিত আরেকজন আছে যে কিনা তোমার একাডেমিক রেফারেন্স না, কিন্তু তোমার সাথে খুব ভালো সম্পর্ক, তোমার হতে পারে যে সে হয়তো বা তোমার তুমি একটা ট্রেনিং করেছো বা কিছু করেছো, সেখান থেকে তোমার পরিচয় হয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে একটা ভালো অবস্থানে আছে, তার
অনুমতি নিয়ে তুমি প্রফেশনাল, এবং এগুলো কিন্তু মেনশন করার দরকার নাই, একটা একাডেমিক রেফারেন্স, একটা প্রফেশনাল রেফারেন্স, এগুলো কিন্তু করবা না। রেফারেন্সের আন্ডারে জাস্ট দুজনের নাম দিয়ে যার যার রেসপেক্টিভ ডেজিগনেশন দিলেই বোঝা যাবে যে আচ্ছা এটা হচ্ছে ওই ইউনিভার্সিটির, তার ইউনিভার্সিটিরই এনি টিচার, আর ইনি হচ্ছেন বাইরের একজন, সো এটা ওরাই ডিস্টিংগুইশ করতে পারবে। এই হলো ব্যাপার। আর নিচে যেটা লেখা আছে সেটা হচ্ছে নট পার্সোনাল। তো তোমার মা বাবা ভাই বোন এদের ভিতরে যারা একদম ব্লাড মানে রিলেশনস, তাদের সাথে তাদের কখনো রেফারেন্স দিবা না। এটা খুব অবভিয়াস যে তারা সবসময় তোমার ব্যাপারে ভালোই বলবে, তারা কখনোই খারাপ বলবে না। তো এই জন্য তাদের রেফারেন্স, তারা যেই পজিশনেই থাকুক না কেন, আমরা তাদের রেফারেন্স দেব না। ওকে, আচ্ছা, ফাইনালি হচ্ছে সিগনেচার এন্ড ডেট। সিগনেচার এন্ড ডেটের বিষয়টা হলো হার্ড কপি যখন হবে, হার্ড কপিতে তোমার সিগনেচার দিতে হবে, মানে ইউ হ্যাভ টু পুট ইট বাই ইয়োর হ্যান্ডস। তোমার এটা একদম হাতে লিখে সুন্দর করে সিগনেচার দিবা এবং নিচে ডেট দিবা। আর এটার উপরে একটা কথা লিখে দিতে পারো, একটা একটা অ্যাফার্মেশন ধরনের একটা কথা থাকে, যা দ্য অ্যাবাভ ইনফরমেশন বা দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাবাভ ইজ কারেক্ট ইন অল মাই নলেজ, বা এই ধরনের একটা কিছু, একটা সুন্দর, ওখানে না অনেকগুলো সুন্দর সুন্দর মানে এরকম ফ্রেজ আছে, যে ফ্রেজগুলো পরিচিত। আমি এখন নিজে থেকে একটা বানাই বললাম, এটা না, তোমরা ওখানে ওরকম কয়েকটা সিভি যদি ডিল করো, দেখবা যে উপরে এরকম একটা অ্যাফার্মেশন থাকে। ওই 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 রকম একটা কথা লিখে তারপরে যদি নিচে তুমি সিগনেচার দাও, তাহলে বোঝা যাচ্ছে যে তুমি এটা বলতেছো যে তোমার সিগনেচার মানে উপরে যে সিভিতে যা যা তথ্য আছে এগুলো একদম ওই যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ ইয়োর সেলফ। তো ওইটাতে তোমার একটা একটা নতুন জিনিস হলো, জাস্ট একদম ব্লান্টলি সিগনেচারের ডেট দেওয়ার চাইতে উপরে একটা কথা লিখে দিলা, সেটা করতে পারো। আর সফট কপির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে সফট কপিতে তো তোমার সিগনেচার দেওয়ার সুযোগ নাই। তুমি যেটা করতে পারো, সফট কপিটা ফার্স্ট অফ অল মাইক্রোসফট ওয়ার্ডে না করে, এটা সবসময় যদি তোমার দুইটা হয়, এক হচ্ছে যে তুমি যদি অনলাইনে অ্যাপ্লাই করো, তাদের ফরম্যাটেই তুমি জাস্ট দিয়ে দিচ্ছ, তাহলে তো গেল, এবং সেইখানে বেশিরভাগ সময় তোমাকে বলবে যে তোমার সিগনেচারের একটা ছবি ওখানে আপলোড করার জন্য, তো তুমি ওইটা আপলোড করে দিলা, হয়ে গেল। আর যদি এমন হয় যে না, তারা বলতেছে যে তুমি তোমার সিভি পাঠাও, ইন দ্যাট কেস সেটা অবশ্যই পিডিএফ ফরম্যাটে পাঠাবা। পিডিএফ এ না পাঠিয়ে তুমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে পাঠাও, তাহলে কি হয়, ফরম্যাটগুলো অনেক সময় ভেঙে যায়। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য পিডিএফ এ যদি পাঠাও, তাহলে তোমরা তোমার জিনিসটা ঠিক এক্সাক্ট তুমি যেভাবে দেখছো সেভাবে তোমার এমপ্লয়ার দেখতে পাবে। ওকে, এখন আমাদের ওই যে কম্পোনেন্টের পরে আরেকটা জিনিস ছিল ফরম্যাট, আমরা ফরম্যাটটা দেখতেছি। ফরম্যাটের ভিতর আমাদের পেপার সাইজ, হার্ড কপি অবশ্যই, সফট কপির ক্ষেত্রেও পেপার সাইজ হচ্ছে A4 দিবা। আর যদি হার্ড কপি হয় তাহলে প্রিন্ট নিবা হচ্ছে 80 GSM, যেটা মানে কাগজের কোয়ালিটিটা যেন একটু ভালো হয়, একদম পাতলা ফিনফিনে একটা কাগজের মধ্যে যদি তুমি প্রিন্ট দিয়ে নাও, ভালো দেখা যাবে না, ইমপ্রেশনটা ইম্পর্টেন্ট। তারপর মার্জিন নর্মাল রেখো, নর্মাল মার্জিনই ভালো। ফন্টস হচ্ছে এখানে দেয়া আছে হচ্ছে টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমানটা ভালো। আর ওই ক্যালিব্রি আরেকটা যে ফন্ট আছে, এটা তো একদমই বাই ডিফল্ট এটাই দেখা যায়। এগুলা অ্যাকসেপ্টেবল, এগুলাই সমস্যা নেই, এগুলা দিবা, মানে খুব উইয়ার্ড কোনো ফন্ট টন্ট দিও না। যেমন আমি তোমাদের সাথে এখানে যেটা করতেছি, এখানে যে ফরম্যাট লেখাটা দেখো, ফরম্যাট ওয়ার্ডটা যে লেখা আছে, এই ওয়ার্ডটা কিন্তু কমিক সেন্সে, হ্যাঁ। তো এই ধরনের এগুলা তোমরা কখনোই, কারণ আমি যেহেতু এটা প্রেজেন্টেশন দিচ্ছি তোমাদের সাথে, এটা খুব যে ফর্মাল একদম আমার অফিসিয়াল কোনো প্রেজেন্টেশন না, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করছি। কিন্তু তোমরা কখনোই এরকম এই কাজগুলা অফিসিয়ালি ইউজ করবা না, তোমরা খুব অফিসিয়াল ফন্ট ইউজ করবা। আর এই টাইমস নিউ রোমান বা ক্যালিব্রি এগুলোর ভিতর থাকলে ভালো, নতুন কিছু না ইয়ে করাই ভালো আর কি। তারপরে তোমার নর্মাল যেই লেখাগুলো থাকবে সেগুলোর ফন্ট সাইজ হচ্ছে 11-12-র ভিতর রেখো। আর হেডিং যদি দাও, হেডিং তো দিবাই, হেডিং এর ফন্ট সাইজ মোটামুটি 13 to 14 এর ভিতর রাখলে ভালো। লাইনে স্পেসিং বলে একটা জিনিস আছে, মাইক্রোসফট ওয়ার্ডের উপরে একটা ছোট্ট অংশ দেখবে এরকম কয়েকটা চিহ্ন দেওয়া আছে, একটা পাশে একটা অ্যারোর চিহ্ন দেওয়া আছে, এটা লাইনের ভিতরের স্পেসগুলো। তো এখানে 1.0 সিলেক্ট করে দিবা, এটাতে তোমার জিনিসটা ভালো দেখা যাবে, খুব বেশি ফাঁকা ফাঁকা দেখা যাবে না, আবার খুব টু টাইট এরকমও দেখা যাবে না। তারপর অনেকেরই চিন্তা করে যে আমি ডিজাইন খুব সুন্দর করে টরে দিলাম, নো, এগুলো করো না। ডিজাইন করলে যেটা হবে সেটা হচ্ছে যে এটা প্রফেশনাল লুকটা হারিয়ে যায়, হ্যাঁ, খুব বেশি ডিজাইন। এবং এই সেম থিং গোজ ফর ইউর প্রেজেন্টেশন। দেখা হয় যে আমি যে প্রেজেন্টেশনটা ইয়ে করছি, আমারটা যদিও ইনফর্মাল, আমি কিন্তু এখানে খুব বিশেষ কোনো ওই যে অ্যানিমেশনস বা এই ধরনের জিনিসপত্র খুব বেশি আসলে ইউজ করি নাই একদম, খুব বেশি কি একদমই করি নাই। কারণ হচ্ছে যে এইটা ওই ধরনের ফ্যান্সি কিছু না, অলরাইট, এটাতে তোমার প্রফেশনালিজমটা কমে যায়।
দ্যাটস ওয়াই ডিজাইনের দরকার নেই, একদম কমপ্লিটলি নর্মাল, খুব চোখে ভালো লাগবে এই ধরনের ডিজাইন দিবা। তারপরে হচ্ছে কালার দিবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে অনেকেই যে ফন্টগুলো দেখা গেল যে ওই যে হেডিং যখন দিচ্ছি, এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিচ্ছি, সেটা দেখা গেল নীল রঙের দিলাম, তারপরে আবার সব কালো দিলাম। এটা আই ডিড মাইসেলফ, আমিও এটা করতাম। কিন্তু ফ্যাক্ট হচ্ছে তাহলে না দুটো সমস্যা। প্রথম সমস্যা হলো যে তোমার অনেক সময় বেড়ে হয়ে যাবে। আচ্ছা, ওটাতে সমস্যা হচ্ছে যে তুমি যখন ওটা প্রিন্ট করতে যাবে তখন তোমার টাকাও বেশি লাগবে। আর সেকেন্ড সমস্যা হচ্ছে যে ওই জিনিসটা ওই যে এগেইন তোমার প্রফেশনালিজমের জন্য খুব বিশেষ ভালো দেখা যাবে না। আলটিমেটলি ব্ল্যাক এন্ড হোয়াইটে যেহেতু প্রিন্ট করতে হবে তখন তোমার এটা থাকবেও না। সো কালারটা মাথায় রাখো। আর ভাই একটা কথা বলার ছিল, প্লিজ। ওই যে সিভিতে ছবি দেওয়া থাকে অনেক সময়, নিজের ছবি, তো সেক্ষেত্রে তো সব ব্ল্যাক এন্ড হোয়াইট করলে ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসবে, সেক্ষেত্রে বাধ্য আচ্ছা, হয়ে কালার করতে হয়। এটা একটা কি যে ছবিটা কি আলাদা করে করছো না, মানে ছবিটা তো তোমার না, স্ন্যাপেল একদম করে। মানে পেজের সাথে অটোমেটিক্যালি চলে আসে ছবিটা আচ্ছা, মানে কালার তুমি করলে। ওইটা তোমার ওয়ার্ড ডকুমেন্টের ভিতরেই হ্যাঁ এমবেড হ্যাঁ করে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ ইন একদম। দ্যাট কেস তো ভাইয়া কিছু করার নাই, ওইটাতে তোমার আসলে তখন ওই করতে পারো, কিন্তু স্টিল তখন তোমার ওই পরের সমস্ত পেজই কিন্তু কালারই করতে হচ্ছে। হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ খুব যদি প্রয়োজন না হয়, মানে এই কালারি গুলাতে মানে খুব ডিফারেন্স কোনো কিছু মেক করে না। আর যেটা ভয় হয় কি জানো, যে তোমার কালার সেন্সটা, আমি ধরছি যে তোমার কালার সেন্স ভালো, অলরাইট, তুমি হয়তো বা সাদা যেহেতু ব্যাকগ্রাউন্ড, সাদার সাথে একটা হালকা আকাশি রঙের বা নীল রঙের একটা কোনো কিছু দিয়েছো, যেটা কিনা ভালো লাগছে, দৃষ্টিনন্দন। কিন্তু সবাই কিন্তু তোমার মতো করবে না। অনেক সময় দেখা হ্যাঁ যাবে হ্যাঁ যে কেউ এমন একটা কালার দিল যেটা কিনা হয়তো তার কাছে ভালো লাগতেছে, বাট খুব অফিসিয়াল হচ্ছে না। পিঙ্ক বা ইয়েলো। হ্যাঁ, হোয়াট এভার ইট ইজ, মানে কিছু একটা দিয়ে বসলো, তখন দেখা যাবে যে এটা তার কোয়ালিটি থাকা সত্ত্বেও খুব ছোটখাটো বিষয়ের জন্য ঝামেলা হয়ে যায়। তো সেফ হ্যাঁ সাইডে হ্যাঁ থাকার জন্য এটা করতে পারো। আর থ্যাংক ওই, হ্যাঁ ভাইয়া, আর শেড স্টেটস দেওয়া যায়, এগুলো দিও না। ওই বিভিন্ন রকম নিচে ছায়া পড়বে, এই হবে সেই হবে, ইউ ডোন্ট নিড দিস, তোমার আগের কোয়ালিফিকেশনই এনাফ। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কিছু টিপস, আমরা ওইটা হ্যান্ড আউটে চলে যাব। হ্যান্ড আউটের টিপসটা আগে, ওকে। আচ্ছা, এটা তোমাদের ওখানে আমি ইমেল করে দিয়েছি, হ্যাঁ। সো ওখান থেকে তোমরা পেয়ে যাবা। ওই যে আমাদের নেসার ও হোপফুলি দিয়ে দিবে ইনশাল্লাহ। এখানে আমি জাস্ট তোমাদের, কারণ এই সমস্ত কিছু প্রেজেন্টেশনে আনাটা খুবই রিডিকুলাস হবে। তোমরা কি দেখতে পাচ্ছ ওয়ার্ড ডকুমেন্টটা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ফার্স্টের ওয়ান যেটা বলতেছে সেটা হচ্ছে, আমি অলরেডি বলে ফেলছি যে সে তোমাকে, তোমার পটেনশিয়াল এমপ্লয়ার, যে সে কোনো একটা প্রবলেমে পড়েই কিন্তু এই জব রিক্রুটমেন্টের জন্য দিছে, ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট করেছে। তো ওই জায়গাটাতে তোমার কাজ হচ্ছে যে তাকে, সে যে তোমায় সময় দিবে ইন্টারভিউর জন্য কল করবে, তার কাছে যেন মনে হয় যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এই ব্যক্তিকে ডাকলে আমার কিছু সুবিধা হতে পারে, এমনভাবেই যেন তোমারটা থাকে। আদারওয়াইজ কিন্তু সে তোমায় ডাকবে না। এবং দেয়ার আর টু মেনি পিপল, এতজনের ভিতর তোমাকে আলাদা তুমি যদি না হতে পারো তাহলে তোমায় সে ডাকবে না। সেকেন্ড ওয়ান, ইউ উইল নিড টু প্রিপেয়ার এ সিভি ফর ইচ নিউ জব। প্রত্যেকটা জবের জন্য কিন্তু তোমার আলাদা আলাদা সিভি প্রিপেয়ার করতে হবে। সেটা কিভাবে করবো সেটা বলে দিতেছি, খুব কঠিন কিছু না, বাট এটা মাথায় রেখো যে একই সিভি যেন তুমি ডিসবার্স না করতে থাকো সবাইকে। থার্ড ওয়ান হচ্ছে, অলওয়েজ অ্যাকম্পানি ইউর সিভি উইথ এ কভার লেটার। কভার লেটারের অংশটা পরে আছে, আমরা ওইটা যাব। অবশ্যই তুমি কভার লেটার দেওয়ার অপশন যদি থাকে, কভার লেটার অবশ্যই এটার সাথে মানে অ্যাটাচ করে দিবা। আদারওয়াইজ শুধু সিভি জিনিসটাকে না, মানে একদম মনে হবে কি যে, একটু মনে করো যে তুমি একটা প্রফেশনাল প্রেজেন্টেশনে গেছো, কিন্তু সেখানে তোমার কোনো স্যুট নাই, টাই নাই, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। কভার লেটার ছাড়া জিনিসটা পরিপূর্ণ হবে না, তো কভার লেটার দিবা। তারপরে হচ্ছে, এমফাসাইজ অন ডিফারেন্ট সেকশনস অফ সিভি ফর ডিফারেন্ট জবস অ্যাট ডিফারেন্ট সিচুয়েশনস অফ ইয়ার্স। একটু আগে যেটা বললাম, যে যেমন তুমি হচ্ছে, তোমরা যারা ফ্রেশার তারা হচ্ছে ওই এমপ্লয়মেন্টটাকে পরে দিয়ে এডুকেশনটাকে আগে দিলা, এই কথাটা বলা হয়েছে যে তুমি পার্টিকুলার সেকশন কোনটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা বুঝে সেটাকে তুমি আগে পরে করবা, এমফাসিস করবা। তারপরে ফিফথ যে পয়েন্টটা, তুমি যখনই একটা সিভি প্রিপেয়ার করবে এটা প্রুফ রিড করতে হবে। হ্যাঁ, এটার ভিতর যদি কোনো ভুল থাকে, ফরম্যাটিং এর কোনো এরর থাকে, স্পেলিং মিস্টেক থাকে, তাহলে কিন্তু এটা তোমার জন্য একটা ভয়ঙ্কর সমস্যা। ঠিক আছে, ও ডাক তো পাবাই না, উল্টো আরো ঝামেলা হয় এগুলোর জন্য। তারপর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল আপডেট করে রাখতে বলতেছে, এটা আমরা অলরেডি কভার করেছি। 7 নম্বর, সেলফোন যেন রিচেবল হয়, কভার করেছি। তারপরে হচ্ছে 8 নম্বরে মাত্র বললাম
যে প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স না থাকলে ইয়ে আগে দিবা। তারপরে ওকে, এই যে এই জায়গাটাতে খেয়াল করো, 9 নাম্বার পয়েন্ট ইম্পর্টেন্ট, যে তোমার টার্গেট এমপ্লয়ার যেটা, ধরো যে তুমি প্রাণ আরএফএল এ অ্যাপ্লাই করছো, ঠিক আছে? তো প্রাণ আরএফএল এ অ্যাপ্লাই করার পরে তুমি যখন ওইখানটাতে অবজেক্টিভের অংশটা লিখবা, তখন কিন্তু তুমি ওই ক্যারিয়ার অবজেক্টিভে বলবা যে আই দিয়ে জিনিসগুলো না করাটা বেটার। হ্যাঁ, আই ওয়ান্ট টু এরকম ধরনের কিছু না দিয়ে তুমি যদি এইভাবে লিখো, an ambitious person holding an MBA degree on accounting and information systems to become the, তোমার পোস্টের নাম ওইটা ধরো, ওইটা ছিল হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজার। হ্যাঁ, তো তুমি লিখলা টু বিকাম দ্য অ্যাকাউন্টস ম্যানেজার এট প্রাণ আরএফএল গ্রুপ। এই কথাটা কোথায় লিখতেছো? ওই যে একদম তোমার নাম ধামের পরেই যে তুমি ক্যারিয়ার অবজেক্টিভ দিচ্ছ, তুমি সেই জায়গাটাতে কিন্তু এই কথাটা লিখতেছো। এটাতে কি হবে, তোমার এমপ্লয়ার দেখবে যে তুমি এই সিভিটা তুমি অ্যাটলিস্ট এতটুকু কষ্ট করছো, তুমি এই সিভিটা কিন্তু মানে জাস্ট এমনি একটা তৈরি ছিল পাঠিয়ে দিছো তা না, তুমি এটা তার জন্য টেইলর করা। সো এটার বেশি ইম্পর্টেন্স পাবে। সো এই জিনিসটাকে করলে তোমার জন্য ভালো হবে। তারপর 10 নম্বর বলছে যে অ্যাচিভমেন্ট, আগেকার যদি প্রিভিয়াস জব থাকে সেগুলোর অ্যাচিভমেন্টগুলো, তো কিভাবে অ্যাচিভমেন্টগুলো ইয়ে করবে, এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করবা। হ্যাঁ, যেমন এই যে অ্যাচিভড 6% বা 10% গ্রোথ, বা অ্যাচিভ কিছু হয় নাই, মেইনটেইন করছো। হ্যাঁ, মেইনটেইন 10% গ্রোথ, বা রেইজড কনসার্ন, যদি তুমি কোনো এজেন্সিতে কাজ করে থাকো তাহলে রেইজড এই ধরনের ওয়ার্ড ইউজ করবা, বা প্রিপেয়ার্ড ইউজ করবা। এটা এক্সপিরিয়েন্স সেকশনে ইউজ করবা। তারপরে হচ্ছে ইউজ নাম্বারস টু শো অফ ইউর অ্যাচিভমেন্টস। এটা ওই এগেইন তোমার আগেকার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেখানে তুমি কাজ করার সময় তুমি যতদিন কাজ করছো তার ভিতর তোমার কি উন্নতি হয়েছে সেটা কিন্তু ইট হ্যাজ টু বি শোন উইথ নাম্বারস। হ্যাঁ, তুমি বললা যে অনেক উন্নতি হয়েছে আমার প্রতিষ্ঠানের, অনেক উন্নতি তো খুবই মানে রিলেটিভ, এটা তো বোঝা যাচ্ছে না। তোমার এটা বলতে হবে এত পার্সেন্ট তোমার কিছু একটা বাড়ছে, দিস এন্ড দ্যাট, এইগুলো এইভাবে করে দিলে ভালো হয়। তারপরে আচ্ছা, তোমার জব রেসপন্সিবিলিটিতে যেই কথাগুলো আছে, এখন তুমি যেই জবের জন্য অ্যাপ্লাই করতেছো, সেই জবের জব রেসপন্সিবিলিটিতে যেই কথাগুলো আছে, সেই কথাগুলো তুমি যদি আগে কখনো করে থাকো, হ্যাঁ, অ্যাকাউন্টিং এর ধরো অ্যাপ্লাই করছো বা ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করছো, ওখানে যেই কাজটা বলতেছে, স্টাফিং এর কাজ বলতেছে, তুমি ওই এক্সাক্ট ভোকাবুলারি ইউজ করে চেষ্টা করবা এটা তোমার এক্সপেরিয়েন্স সেকশনে দিতে। হ্যাঁ, ওখানে স্টাফিং আছে, তুমি এখানে হায়ারিং দিলা, এটা না করে তুমি একদম স্টাফিং ওয়ার্ডটাকে এখানে বসিয়ে এক্সপ্লেনেটরি অংশটাতে তুমি হায়ারিং এ কাজ করছো সেটা লিখো, কিন্তু ওই ওয়ার্ডগুলো একদম এক্স্যাক্টলি ওই ওয়ার্ডগুলোকে এনে যদি এখানে দাও, তাহলে যেটা সুবিধা, আমি যদি এমপ্লয়ার হই, আমি দেখবো যে আচ্ছা আমার এই ইয়ের ভিতরে ছিল কি যে আমি এই কাজগুলো করতে চাচ্ছি, সেই কাজগুলো করবে, তো এবং সেই কাজগুলো অলরেডি করে আসছে। ঠিক আছে, তোমারটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে তারা ইয়ে করবে, কনসিডার করবে। অলরাইট, এটার জন্য যেটা করতে হয়, তোমরা যখন এই ধরনের সিভি গুলো করবা তখন হচ্ছে এই ইয়ে করবা, সাথে হচ্ছে যে তোমার যে জবের যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটাও যদি সাথে রাখো তোমার জন্য ভালো হবে। প্রবলেম অ্যাকশন রেজাল্ট এই ফরম্যাট ইউজ করতে পারো। এটা হচ্ছে যে তোমার প্রিভিয়াস জবে কোনো প্রবলেম হয়েছিল সেটার জন্য তুমি কি করছো এবং কি রেজাল্ট, মানে পজিটিভ কি রেজাল্ট হয়েছে সেগুলো তুমি দিলা। তারপর এগুলো তো বললাম যাদের আগের এক্সপিরিয়েন্স ছিল তাদের। এখন হচ্ছে যে একাডেমিক এক্সপিরিয়েন্সের ব্যাপারগুলো, একাডেমিক্যালি তুমি কতটা সাউন্ড কি না সেগুলা তুমি বলবা যদি তুমি ফ্রেশার হও। যেমন তোমার এই যে ডিসার্টেশনের টাইটেল কি ছিল, তুমি কোন জিনিসটা নিয়ে কাজ করতে বেশি পছন্দ, ধরো যে তুমি যে কাজটা দিছো সেটা হচ্ছে একটা ম্যানেজেরিয়াল কাজ, সেখানে তুমি দিলা যে আচ্ছা আমার অপারেশনাল রিসার্চ যে অংশটা ছিল, আমার এই পার্টিকুলার কোর্সটা খুব ভালো ছিল, এটাতে আমার সিজিপি এমন ছিল, তাতে করে কি যে পাশেই আছে রেলেভেন্ট কোর্স ওয়ার্ক। এটাতে যেটা হবে বোঝা যাবে যে তুমি এই জায়গাটাতে তোমার একটা দক্ষতা আছে। সবকিছুতে দক্ষতা আসলে কারো থাকে না, কিন্তু এটাতে দক্ষতা থাকলে তাহলে তোমাকে ওরা নিবে, চিন্তা করবে নেওয়ার জন্য। তারপরে আচ্ছা, 16 নাম্বারটা ইম্পর্টেন্ট, মাইন্ড হোয়াট নট টু ইনক্লুড। কি কি ইনক্লুড করবা না। প্রথমে ফটোগ্রাফ দিছি, ফটোগ্রাফের পাশে হচ্ছে একটা কোশ্চেন মার্ক আছে। ফটোগ্রাফের ব্যাপারটা হচ্ছে, ফটোগ্রাফটা সাধারণত তারা চায় যে তোমার এই ফটোগ্রাফ দিতে হবে না সেটা তারা বলে দেয়। যদি বলে দেয় তাহলে তো হয়ে গেল, দিবা। আর যদি বলে না দেয় তাহলে আসলে যে সবসময় যে ফটোগ্রাফ আমাদের একটা ধারণা যে দিতেই হবে, এটা আসলে সেরকম কিছু না।
ঠিক আছে, ফটোগ্রাফটা দিতেই হবে এমন না, যদি চাই দিলা। তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস দেয়। ম্যারিটাল স্ট্যাটাস কি কাজে আসবে তোমার এমপ্লয়ারের জন্য? আই ডোন্ট নো, এই জিনিসগুলো প্রয়োজন নেই। তার আসল হয়েছে কি, আমরা ওই আগেকার যে ফরম্যাটগুলো দেখি ওই ফরম্যাটগুলোতে এই ধরনের কথাবার্তাগুলো থাকতো, আমরাও সেখানটায় জাস্ট ইয়ে করে করে দিয়ে গেছি, কিন্তু ওইটা আসলে প্রয়োজন ছিল না। তারপরে আর কি আছে, রিলিজিয়ান আছে। রিলিজিয়ান ইম্পর্টেন্ট না, তোমার রিলিজিয়ান মানে রিলিজিয়াস বিলিফ যেটাই হোক, তোমার এটার উপর বেস করে তারা সিদ্ধান্তটা নেওয়ার কথা না। সো এটা প্রয়োজন নাই। হোম টাউনটা একটু রিস্কি একটা জিনিস, আমাদের এক ধরনের একটা ইয়ে আছে, টেন্ডেন্সি আছে, ব্যাড প্র্যাকটিস বলা যায়, যে একই ধরনের হোম টাউন যাদের, তারা একটা ফেভার পায়। হ্যাঁ, তো এখানে ট্রিকটা কি, ধরো যে তুমি যে প্রতিষ্ঠানে ইয়ে করতেছো, এটা মাল্টিন্যাশনাল ট্যাশনাল হলে করো না, যদি লোকাল হয় তাহলে তুমি যদি জানো যে তোমার যে প্রতিষ্ঠানে, আমি এরকম দেখছি যে কিছু লোকাল প্রতিষ্ঠান আছে যাদের ভিতরে দেখা গেল যে বেশিরভাগই মানে মালিকও হচ্ছে সে নোয়াখালীর, এবং প্রতিষ্ঠানের বাদবাকি যারা লোকজন আছে তাদের মেজরিটি হচ্ছে গিয়ে ওই ওই বেল্টের। তো ইন দ্যাট কেস তোমারও যদি ওটাই হয় তাহলে তুমি এটা দিতে পারো, ঠিক আছে। কিন্তু এটা যদি তোমার না হয় তাহলে আসলে এটা দেওয়ার কোনো দরকার নেই, এটা মানে ইন অল আদার কেসেস এটা দিবা না। আর যদি দেখো যে এটা দিয়ে বিশেষ কোনো সুবিধা তুমি পেতে পারো তাহলে দিবা, এটা তোমার ওই যে পার্সোনাল যে ইনফরমেশন সেই অংশটাতে দিবা। সিভি হেডিং, এই সিভি হেডিংটাও ওই সবাই দেখবা উপরে সুন্দর করে লিখতেছে যে সিভি অফ দিস, এগুলো অনেক অবসোলিট ফরম্যাট। তোমার সিভি তো ভাই সিভি বুঝাই যাচ্ছে এটা তোমার সিভি, এটার উপরে তো সিভি লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এইটা দরকার নাই, এটা দেয় না। আমি তোমাদের যে ইয়েগুলো দিছি এখনকার যে ফরম্যাটগুলো, সেগুলা আমি দেখি নাই এরকম সিভি উপরে লিখতে। আমি ইউজ করতাম ফ্র্যাঙ্কলি, আমার উপরে অনেক কথা সিভি টিভি হেনতন ছিল, বাট এটা এখনের প্র্যাকটিস এরকম না। ব্লাড গ্রুপ দরকার নেই, তোমার ওয়েট কত, তোমার হাইট কত, দিস অ্যাকচুয়ালি ডোন্ট ম্যাটার। তুমি যদি ভালো কাজ পারো তাহলে প্রবলেম হবে না। আচ্ছা, তারপরে যে ইমেল অ্যাড্রেসগুলো, হ্যাঁ ইমেল অ্যাড্রেস যেগুলো দিবে ওই যে এই ধরনের হাস্যকর ইমেল অ্যাড্রেস এগুলো দিও না। তারপরে হচ্ছে আচ্ছা, এই যে একটা জিনিস 18 নম্বরে যেটা বলছে, ডোন্ট ব্রেক এ সেন্টেন্স বিটুইন পেজেস। মানে তুমি একটা সেন্টেন্স লিখছো, ওই সেন্টেন্সটা ইনকমপ্লিট অবস্থায় আছে, তারপরে তুমি ওই সেন্টেন্সটাই ভেঙে পরের পৃষ্ঠায় চলে গেছে, তাহলে ইদার তুমি ওই পুরো সেন্টেন্সটাকে পরের পৃষ্ঠায় নিয়ে যাও, এটা ইজিয়েস্ট সলিউশন। আদারওয়াইজ উপরের কিছু পেজ ফরম্যাটিং করে ওইটাকে উপরেরটাই টেনে ঢুকাও। কিন্তু ওই একটা সেন্টেন্স হাফ এখানে হাফ ওখানে, এই জিনিসটা ভালো লাগে না, এটা করো না। তারপরে হচ্ছে A4 সাইজ এনভেলাপ ইউজ করবা। হার্ড কপি যদি মানে কোথাও সেন্ড করতে চাও, তার জিনিসটা যেটা হয় কি, তোমরা যখন ভাঁজ করো ওই যে যে মানে স্ট্যান্ডার্ড যে লেটার এনভেলাপ, সেখানে যখন তুমি A4 একটা জিনিস ভাঁজ করতেছো তখন তুমি তো বুঝতেছো না, অনেক সময় যেটা হয় যে প্রথমত ভাঁজ করা জিনিসটা দেখতে এটার যে সৌন্দর্য সেটা নষ্ট হয়। দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে যে তোমার হয়তো বা একটা সেন্টেন্সের বরাবর একটা লাইন বরাবর তোমার ভাঁজটা হয়েছে, তো যখন সে এটা হাতে পেলো তখন ওই সেন্টেন্স বরাবর কিন্তু ভাঁজটা, তো এটা দেখতে খুব খারাপ লাগবে, পড়তেও খারাপ লাগবে। আর সো A4 সাইজের এনভেলপে যদি দাও তাহলে আর ভাঁজের দরকার হচ্ছে না, তুমি একদম ওই সাইজেই ঢুকাই দিতেছো। তারপরে হচ্ছে সফট কপিজের ক্ষেত্রে ওই যে বললাম যে পিডিএফ ফাইল ইউজ করো, ওয়ার্ডের যে ডক্স আছে সেটা না ইউজ করে। তারপরে হচ্ছে আচ্ছা, সেল নাম্বার অনেক সময় আমরা অনেকেই দেখা যায় 2-3টা সেল নাম্বার দিয়ে দিতেছি, তো এটা এটা একটা গুড থিং, তোমার অনেকগুলো সেল নাম্বার আছে, ফোন অনেকগুলো মোবাইল ইউজ করতেছো বা সিম ইউজ করতেছো, কিপ দ্যাট টু ইউর সেলফ। তুমি এমপ্লয়ারকে যখন দিবা তখন তুমি একটা ফোন রাখবা, সেটা হচ্ছে তোমার প্রফেশনাল, সেটা অফিসিয়াল নাম্বার, অলরাইট, এবং সেখানে অফিসিয়াল ফোনই আসবে, সেটা সবাইকে বিলিয়ে বেড়ানো, তোমার ফ্রেন্ডস সার্কেল, আত্মীয় স্বজন, তাদেরকে তোমার প্রফেশনাল নাম্বার দেওয়ার দরকার নেই। তাতে করে হয় কি যে গুরুত্ব হারিয়ে যায়। অনেক সময় দেখা গেল যে তোমার ফোন আসছে, তুমি ভাবতেছো যে আচ্ছা এটা কে করছে, হয়তো বা আমার কোনো ফ্রেন্ড করছে বা কিছু, আননোন নাম্বার থেকে অনেক সময় দেখা যায় আমরা ধরিও না, কিছু কিছু অনেক সময় বিভিন্ন কারণে যে আননোন নাম্বার ধরলাম না, কিন্তু যদি তোমার ওইটা ওই অফিসিয়াল নাম্বারে আসে তখন কিন্তু তুমি বুঝতেছো যে এই নাম্বারটা তো সব জায়গায় নেই, তার মানে এটা নিশ্চয়ই অফিসিয়াল কোনো ইম্পর্টেন্ট ম্যাটারের জন্যই কেউ কল করছে। তো এটা ইয়ে আর কি, একটা ফোন নাম্বার ইউজ করবা। তারপরে হচ্ছে তোমার যে রেফারি, যার রেফারেন্স তুমি দিচ্ছ তাকে আগে থেকে জানিয়ে রেখো, এটা বলছি। আচ্ছা, এই যে এতক্ষণ যে বলে আসতেছি যে সিভি চেঞ্জ করতে হবে, এটা কিভাবে করবে, এটা ইজিলি করার এটা কি, তুমি একটা মডেল সিভি বানাবা, রাইট। সিভিটা হচ্ছে তোমার ওই যে সিভি ইনফরমেশন ব্যাংক 22 তে যেটা আছে, সব তথ্য ওখানে থাকবে। তুমি খেয়াল করো তোমার ওই যে ক্যারিয়ারের অবজেক্টিভ, তারপরে সেকশনগুলো একটু মানে সামনে আগানো পিছিয়ে আগানো ছাড়া খুব বেশি কাস্টমাইজেশন আসলে নেই,
তুমি যেটা করছো সেটাই তো আছে ওখানে, হয়তো আগে আছে বা পরে আছে। তো তুমি একটা বানায় রাখবা, তারপরে তুমি যখন যেই জায়গাটাতে পাঠাবা তুমি কি করবে, ওখান থেকে তথ্যগুলো এনে জাস্ট এখানে বসায় দিবা, তাহলে চটপট তোমার সিভি রেডি হয়ে গেল। আদারওয়াইজ তুমি যদি আবার একটা কমপ্লিটলি ফ্রম দ্য স্ক্র্যাচ একদম শুরু থেকে আরেকটা সিভি প্রিপেয়ার করতে যাও, অনেক সময় লাগবে। ওকে, সো ওইটার প্রয়োজন নেই, তুমি একটা মডেল সিভি বানায় রাখলা, ওটা কোথাও পাঠাবা না, বাট ওইটা থেকে তথ্যগুলো নিয়ে সাজানো আছে, তথ্যগুলো সুন্দরভাবে আছে, ওইটাকে তুমি জাস্ট ট্রান্সফার করে দিবা তোমার রেসপেক্টিভ জবের জন্য। তারপরে হচ্ছে সিভিগুলো রেগুলার একটু আপডেট করতে হবে, অ্যাটলিস্ট ওয়ান্স ইন 6 মান্থস, প্রতি 6 মাসের ভিতর। তুমি যদি জব হান্ট করো তাহলে প্রতি 6 মাসের ভিতর কিন্তু অবশ্যই তোমার সামহাও তোমার কিন্তু নিজেকে ডেভেলপ করতে হবে। তোমার যদি এমন হয় যে গত 1 বছর ধরে আমার সিভিতে আসলে কোনো চেঞ্জ আসে নাই, দ্যাটস অ্যালার্মিং। তার মানে তুমি আসলে কিছু করতেছো না, ইউ হ্যাভ টু ডু সামথিং, তুমি কিছু একটা করতে থাকবা। তাতে করে যেটা হবে যে তোমার 3 মাস 4 মাস 5 মাসের ভিতর দেখা গেলো যে তোমার কিছু জিনিস চেঞ্জ আসছে, সেগুলো তুমি সিভিতে ইনক্লুড করো। আরো ফ্রিকোয়েন্টলি যদি হয়, কারো যদি এমন হয় যে 1 মাসের ভিতরেই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তার আরো বেশি এই ব্যাপারে অ্যাটেন্টিভ হতে হবে। আচ্ছা, 24টা আমি করতাম। যখন তুমি কোনো একটা জায়গায় পাঠাচ্ছ তখন ওই অ্যাড্রেসটা দেখা যায় আমরা হাতে লিখে দেই, অনেক সময় এনভেলপের উপর হাতে লিখে দেই। দুইটা প্রবলেম হয়। প্রথম কথা হচ্ছে যে এনভেলপের উপর লেখার যে এনভেলপের যে কাগজটা, সেটা খুব একটা রাইটিং ফ্রেন্ডলি হয় না, সেখানে লিখতে গেলে একটু ঝামেলা হয়, আমার হতো। আর তারপরে হচ্ছে যে আমার হাতের লেখা আসলে অসম্ভব খারাপ, এত খারাপ হাতের লেখা যে ওইটা আসলে যে ব্যক্তি পড়বে মানে তার জন্য ওইটা জায়গা মতো দিয়ে দেওয়াটাও একটু কঠিন হবে, এবং যে এটা খুলবে তার কাছেও মনে হবে যে আহারে লেখাটা এত খারাপ কেন। তো যেটা বেটার সেটা হচ্ছে যে তুমি যদি একটা কাগজের মধ্যে তোমার অ্যাড্রেস এবং তুমি যাকে মানে টু অ্যান্ড ফ্রম, এই দুইটা যদি তুমি প্রিন্ট করে ফেলো, প্রিন্ট করে জাস্ট ওই অংশটা কেটে এনভেলপের আকারে আর কি ওইভাবে করে কেটে তুমি যদি এটা পেস্ট করে দাও, তাহলে কিন্তু খুব স্মার্ট হয় জিনিসটা, যে আচ্ছা ঠিক আছে, এখানে আর মানে কোনো রকম কোশ্চেন করার সুযোগ নাই। আর ইফেক্টিভ সিভি রাইটিং স্টেপসগুলো আমি একটু আগে বলছি, শুরুতে যে স্টেপসগুলো ছিল এখানে সেই সেম জিনিসই আছে। তারপরে হচ্ছে এটা তোমাদের হাতে গেলে এটা দেখে নিও। ওকে, এখন আমরা ব্যাক করব প্রেজেন্টেশনে, আমাদের আর খুব বেশি বাকি নেই। ইম্পর্টেন্ট টিপস চলে গেল, হ্যান্ডআউট থেকে দেখবা। কিছু বলবা স্যার? না ভাই, ইটস ওকে। আচ্ছা, ওকে, এখন হচ্ছে আমাদের কভার লেটার। কভার লেটারের ওকে, কভার লেটারটা করলে অনেকেই মানে হয় যে আচ্ছা এই জিনিসটা আবার কি, বা এটা কেন এটাই লিখছে আর কি, যে ব্যাপারটা কি, মানে হোয়াট ইন মাদার আর্থ, এটার দরকারটা কি। আচ্ছা, ডেফিনেশন হচ্ছে কভার লেটার বেসিকলি কি, তোমার সিভিটাতে একটা পার্টিকুলার খুব সুন্দর একটা স্ট্রাকচারের ভিতর তুমি তোমার জিনিসগুলোকে বলে দিতেছো, কিন্তু কভার লেটারটা হচ্ছে মানে একটা একটা পার্সোনাল একটা কমিউনিকেশন এক ধরনের, যে তুমি নিজে এটা বলতেছো, কারণ তোমার কিন্তু সিভির ভিতর কিন্তু তুমি কোনো রকম কাউকে মেনশন করছো না, কিছু না, সিভিটা জাস্ট একটা মনে করো যে তোমার কি কি করছো সেটা লেখা আছে একটা ডকুমেন্ট, কিন্তু তোমার যে কমিউনিকেশনটা, তুমি যে কারোর সাথে কথা বলতেছো, এই জিনিসটা আসবে কভার লেটারের ভিতর। কভার লেটার বেসিকলি একটা অ্যাপ্লিকেশন, একটা সর্ট অফ অ্যাপ্লিকেশন। শুরুতে তোমার ইয়ের নাম থাকবে, যে যার কাছে তুমি পাঠাচ্ছ কিনা, উপরে একদম উপরে তোমার নাম, তারপরে যার কাছে পাঠাচ্ছ, তারপর অ্যাপ্লিকেশনের ফরম্যাটে তুমি এখানে কয়েকটা প্যারাগ্রাফে লিখবা তোমার কি কি লিখতে হবে বলতেছি, আর ফাইনালি তুমি এটা কনক্লুড করে দিলা, তোমার নামটা দিয়ে শেষ করলা, অ্যাপ্লিকেশনের ফরম্যাট আর কি। তো এইটা এখানটায় দেখো লেখা আছে যে এটা একটা ফুল ব্লোন মার্কেটিং ক্যাম্পেইন। এই কভার লেটারটা তোমার সিভিতে যতটা না চেঞ্জ করতে হয়, কভার লেটার তার চেয়ে বেশি চেঞ্জ করতে হয়, কারণ কভার লেটারের সিভির যে যে অংশগুলা তোমার এই পার্টিকুলার জবের জন্য দরকার, কভার লেটারে সেই কথাগুলো খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তুলতে হয়। দ্যাটস ওয়াই কভার লেটারটা তোমার খুব রেগুলার বেসিসে তুমি যখন যেই জবের জন্য অ্যাপ্লাই করতেছো সেটার মতো করে টেইলার করে নিতে হবে, কাস্টমাইজ করতে হবে। আর ফাইনালি যেটা, এইটা কিন্তু সিভি না। ওকে, সিভিতে কিন্তু তোমার অনেক তথ্য থাকে, কভার লেটারে কিন্তু এত তথ্য থাকবে না। কভার লেটারে খুব জিস্ট, তোমার যেই যেই জিনিসগুলো একদম শিওর ফায়ার, মানে এটা একদম কাজে লাগবেই লাগবে, সেই তথ্যগুলো তুমি খুব সুন্দর করে রিলেট করে তাদের জিনিসের সাথে, তাদের দরকারের সাথে তোমার স্কিলটাকে তুমি রিলেট করে এখানে দিয়ে দিবা লেটার আকারে, অ্যাপ্লিকেশন আকারে। এই আচ্ছা, তারপরে হচ্ছে প্যারাগ্রাফিং। প্রথমে তো বলে দিলাম যে অ্যাড্রেস দিবা, মানে অ্যাড্রেস দিবা বলতে হচ্ছে যে তুমি যাকে অ্যাড্রেস করতেছো, যে হেড অফ এইচআর, হ্যাঁ, হেড অফ এইচআর এই কোম্পানি, এই সেই লিখলা, একদম শুরুতে তোমার নাম দিলা, তারপরে এটা দিলা, তারপরে তোমার লেখা সাবজেক্টের পরে তোমার এখন মেইন কথা, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, বা টু হুম ইট মে কনসার্ন, এইভাবে দিয়ে তারপরে তুমি তোমার লেখা শুরু করছো, মেইন প্যারা, বডি প্যারা।
বডি প্যারার প্রথমে একটা দিবা, সেটা হচ্ছে যে তুমি যে এই জিনিসটা লিখতেছো কেন লিখতেছো, ওয়াই রাইটিং। তো তুমি এই যে লিখছো সেখানটাতে কি বলবা যে আমি আই এম ইন্টারেস্টেড ইন দিস পার্টিকুলার পজিশন অফ ইউর অর্গানাইজেশন বা অফ ইউর ইনস্টিটিউশন অফ ইউর কোম্পানি, যেটাই হোক, এবং তুমি এটা কোথা থেকে জানছো সেটা দিবা, যে আমি এই জায়গা থেকে তোমার এই ব্যাপারে জানতে পারছি। এটা কি সলিসিটেড না আনসলিসিটেড? অনেক সময় আনসলিসিটেড হয়, যে আমি এমনি অ্যাপ্লাই করে রাখতেছি, তোমার যদি পরবর্তীতে কোনো রকম জব ভ্যাকেন্সি হয় আমায় ডেকো, সেটা একরকম। আর যদি তুমি কোনো জায়গা থেকে পেপারে পেয়েছো বা কোনো জায়গা থেকে পেয়েছো, সেটা তুমি এখানে দিয়ে দিবা যে আমি ওই জায়গা থেকে এই ডেটে এটা পেয়েছি, তোমার একটা জব ভ্যাকেন্সির অ্যানাউন্সমেন্ট। তারপরে হচ্ছে যে তুমি বর্তমানে কি করতেছো, এরকম ছোটখাটো একটা দিনা। এটা হচ্ছে প্যারাগ্রাফ 1। প্যারাগ্রাফ 2-তে হচ্ছে যে তুমি যেই পজিশনটার জন্য অ্যাপ্লাই করছো, হোয়াই দিস পজিশন, এই পজিশনটা কেন, মানে এটার দরকারটা কেন, এই পজিশনেই কেন তুমি চাচ্ছ, এই পজিশনটা তে তুমি কেন ইন্টারেস্টেড। আচ্ছা, পজিশন বানানটা ভুল আছে, এটা ঠিক করে নিতে হবে। ওকে, তারপরে হচ্ছে যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু দিস জব, এই যে জবটা যে তুমি করতে চাচ্ছ, এই জবটা তুমি কেন করতে চাচ্ছ, এই পার্টিকুলার পজিশনটা কেন তুমি চাচ্ছ, এই জিনিসটা তোমার ওইখানটাতে বলতে হবে সেকেন্ড প্যারাতে। তারপরে আছে যে এই অর্গানাইজেশনটাতে কেন তুমি এই জবে, ধরো যে তুমি যেই কাজটা করতে চাচ্ছ সেটা হয়তো বা অন্য কোনো অর্গানাইজেশনেও তো করা যায়, এখানে তোমার মেইনলি ওই যে মার্কেটিং এর কাজ, তো এখানে তোমার একটু তেল দিতে হবে আর কি। তোমার প্রতিষ্ঠান তো এত ভালো, তুমি তো লিডিং, তুমি তো এইটা করছো সেটা করছো, এরকম সেরকম দিবা, যে এই জন্য আমি এই পজিশনে তোমার এখানে কাজ করতে চাই। তারপরে হচ্ছে এই যে হোয়াই ডাজ দ্যাট অ্যাপিল টু ইউ, কেন তোমার কাছে এটা অ্যাপিলিং মনে হচ্ছে, হাউ ডিড ইউ ফাইন্ড অ্যাবাউট দেম, কিভাবে ওদের ব্যাপারে জানলা টানলা, এটা। তারপরে এখানটাতে কি একটু ক্রিয়েটিভ হতে হবে। ধরো এই যে এখানে একটা সেন্টেন্স লেখা আছে, আই অ্যাম, এই যে নিচে, আই অ্যাম অ্যাট্রাক্টেড টু ইউর কোম্পানি অ্যাজ এ গ্লোবাল মার্কেট লিডার উইথ এ ডাইনামিক পোর্টফোলিও। তো এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু খুব মানে ক্লিশে, হ্যাঁ, একদমই এগুলো খুব রেগুলার বেসিসেই ওরা পেতেই থাকে, পড়তেই থাকে। সো এই জায়গাগুলোতে তুমি যদি একটু চেঞ্জ করে আনতে পারো, দ্যাট উড বি বেটার। আচ্ছা, তারপরেরটা আরেকটু স্পেসিফিক, যদি এটা পারো করতে পারো তাহলে করলা, না করতে পারলে নাই। ধরো যে তুমি ধরো তুমি বাংলা লিঙ্কে অ্যাপ্লাই করছো, ঠিক আছে, তো বাংলা লিঙ্কে অ্যাপ্লাই করেছো, তুমি বলতে চাচ্ছ যে বাংলা লিঙ্কের একটা সিএসআর করছে, যে তুমি লিখলা যে বাংলা লিঙ্ক ইজ নট অন growing leader in the telecommunication industry but it also cares about our societal বা social problems, এরকম কিছু একটা তুমি লিখলা। এই কথাটার এগেইনস্টে তখন কিন্তু তোমার বলতে হবে যে হয়তোবা এরকম হয়েছিল যে তুমি বাংলা লিঙ্কের কোনো একটা হচ্ছে অফার বা কিছু চলতেছিল, বা ওরা হচ্ছে কোনো ওই যে পানি টানি বিতরণ করে, বা ওই রোজার সময় খেজুর বিতরণ। আমি নিজেও একবার বাংলা লিঙ্কে একবার বাসে চড়ছি গুলশানের ওইদিকে, তো একটা বাজে সিচুয়েশন, কারণ তখন হচ্ছে আজান দিয়ে দিবে এবং বাসে আমি খাবার কিছুই নাই, আমি নামার পরে খাবো আর কি। তো কি করা যায়, এর মধ্যে 2-4 জন মানুষ আসলো, কয়েকজন ছেলে, তারা এসে হচ্ছে একটা ছোট্ট প্যাকেট দিল, প্যাকেটের মধ্যে একটা খেজুর এবং একটা ছোট্ট একটা পানির বোতল দিল 250 ml এর। তো এই যে এরকম কোনো কিছু মানে তোমার ওই সময় বলতে হবে যে আমি এরকম একটা ইয়েতে দেখেছি যে তোমাদের এরকম তোমরা ইয়ে করো, সেটার জন্য। এটাতে কি হবে যে সে তোমার সাথে আগেই একটু ফ্রি হয়ে গেল, যে তুমি তার প্রতিষ্ঠানকে পছন্দ করো, এটা ইম্পর্টেন্ট। তো এটা দিচ্ছ প্যারাগ্রাফ 2-তে, যে কেন এই পজিশনটা এবং তুমি কেন এই প্রতিষ্ঠানটাতে ইন্টারেস্টেড। তারপরে পার্ট 3-তে হচ্ছে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফ 3, যে তোমাকে কেন তারা নিবে, তুমি যেই পজিশনের এগেইনস্টে অ্যাপ্লাইটা করছো সেই পোস্টটাতে তুমি কেন সুইটেড, তুমি কেন ওয়েল সুইটেড। তারপরে হচ্ছে এখানে সেকেন্ডটা দেখো, রেসপন্ড ডিরেক্টলি টু দ্য জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশনে যেই কথাটা আছে, যেটা বলছে, তুমি ঠিক সেই কথাগুলোকে তুলে নিয়ে আসবা, ডেমনস্ট্রেটিং দ্য ম্যাচ বিটুইন ইয়ার এক্সপেরিয়েন্স অ্যান্ড দেয়ার রিকোয়ারমেন্টস। তারা যেটা চাচ্ছে এবং তোমার এক্সপেরিয়েন্স, এই দুইটার মধ্যে তুমি এইখানটাতে ম্যাচ করিয়ে দেখাবা যে আমি এটা করছি এবং তোমার প্রতিষ্ঠানও এটাই চাচ্ছে। তারপরে হচ্ছে যে এরপর এগুলো বেসিক, যে কিভাবে অর্গানাইজেশন তোমার থেকে বেনিফিটেড হবে। তারপরে কিছু তুমি যদি কোনো হাইলাইটেড কোনো কিছু বলতে চাও, খুবই ভালো কিছু একটা করছো এই রিলেটেড সেক্টরে, সেখানে তুমি একটা দুইটা জিনিস সেখানে দিবা। বাট খুব বেশি মানে ব্লোটেড করে ফেলার কিছু নাই, অনেক কিছু দেওয়ার দরকার নেই, 2-4টা জিনিস ভালো মতো যদি কাজে লাগে দ্যাট উড বি এনাফ। আর কনক্লুশন একটা দিতে হয়, যেটা জেনারিক একটা কনক্লুশন দিবা যে তুমি এই জন্য ইন্টারেস্টেড এবং তারা যেন তোমার বিষয়টা কনসিডার করে, এবং এই কথাটা লিখবা তারা যেন তোমায় ইন্টারভিউতে কল করে। আমাদের সবকিছুর মূল কাজটা হচ্ছে ইন্টারভিউতে কল পাও, তো যেন ইন্টারভিউতে কলটা করে।
এই কথাটা ওখানে লিখবা। আচ্ছা, তারপরে একটা ডোন্টস আছে। আচ্ছা, ডোন্টসটা হচ্ছে তোমার ইয়ের জন্যই কিন্তু, হ্যাঁ, কভার লেটারের জন্যই। ডক্সে দাও অথবা হচ্ছে যে ইয়েতে দাও, তোমার এই এক্সেল শিটে দাও। আর আমাদের হচ্ছে প্রফিটে যে একটা হচ্ছে যে লিংক আমি আচ্ছা। দিয়ে দিচ্ছি, ওই লিংকে হচ্ছে একটু অ্যাড করে দিও। আমাদের কি আই এম কারো সরি ভাইয়া, সিজান তুমি ই- তোমার মাইকটা আনমিউট করে রাখো। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সিভিটা একদম ভার্বাটিম, মানে হচ্ছে একদম অক্ষরে অক্ষরে প্রথম যেটা বলতেছে যে হিস্ট্রি, তোমার লাইফের কি কি কাজ করছো কি না, বা সিভি পুরোটাই একদম অক্ষরে অক্ষরে, যেন এখানে তুমি আবার ওই কভার লেটারে আনার দরকার নাই। বিস্তারিত সিভিতে থাকবে, কভার লেটারে মূল মূল কথাগুলো আনবা। তারপরে হচ্ছে খুব জেনারেল স্টেটমেন্ট, ওই যে ক্লিশে যেটা বললাম, আই হ্যাভ এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিলস, তো এটা তো এনিওয়ান ক্যান সে দ্যাট, তো এগুলো বলা যাবে না। কি করেছো তোমার কমিউনিকেশন স্কিল দিয়ে, তুমি এই কাজটা করছো, এটা দিতে পারো, এটা তোমার একটা ডিফারেন্স ক্রিয়েট করবে। তারপরে হচ্ছে যে পোস্টটা, ওই পোস্টে তুমি যেই পোস্টটাতে অ্যাপ্লাই করতেছো, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, ডিরেক্টর, হোয়াট এভার দ্য পোস্ট ইজ, সেই পোস্টে ঢুকলে তোমার কি লাভ হবে সেটা বলবা না, তুমি বলবা প্রতিষ্ঠানের কি লাভ হবে। ইফ ইউ চুজ মি অ্যাজ দ্য ডিরেক্টর অফ দিস থিং, মনে করো যে অফ মার্কেটিং, ডিরেক্টর অফ মার্কেটিং আসলে আমাদের তো নিবে না, হোয়াট এভার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ মার্কেটিং বা ম্যানেজার অফ মার্কেটিং, আই বিলিভ আই ক্যান অ্যাসিস্ট ইউ ইন দিস, ঠিক আছে। তাহলে যেটা হবে, আই ক্যান অ্যাসিস্ট ইউর কোম্পানি ইন দিস, তাহলে যেটা হবে যে ও বুঝতেছে যে আচ্ছা তুমি বলতেছো তোমাকে নিলে ওর প্রতিষ্ঠানের কি হবে, এই অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট। তোমার কি হবে সেটাতে কিন্তু সে ইন্টারেস্টেড না, ওর কি হবে সেটা যেন সে বুঝে। তারপরে আই দিয়ে খুব বেশি সেন্টেন্স ইউজ না করাই ভালো। আই মানে আই ডিড দিস, আই ডিড দ্যাট, আই উইল ডু দ্যাট, আইটা একটু অ্যাভয়েড করো, এটা প্যাসিভ যদি করতে পারো, প্যাসিভে করলে ভালো হয়। তারপরে হচ্ছে ইররেলেভেন্সিস হচ্ছে যে তুমি অনেক কথা বলতেছো যেগুলো মানে ইউ সেড এ লট অফ থিংস বাট উইথ লিটল অর নো মিনিং, যেটা তোমার কোনো রকম মিনিংলেস, তুমি অনেক কথা বলছো যেটা কিন্তু তুমি যেই জবের জন্য খুব ভালো সেটা প্রকাশ করছে না, তাহলে এগুলো কভার লেটারে দিও না। আর ফাইনালি হচ্ছে যে তুমি ওয়াইফল, মানে হচ্ছে যে মানে বকবকানি আর কি, যে তুমি যেই কথাগুলো বলতেছো সেগুলো যেটাই লিখো না কেন, সেটার যেন কোনো একটা পিছনে সলিড রিজন থাকে, যে আমি এই কারণে এই কথাটা এখানটায় বললাম। তাহলে যেটা হবে, জিনিসটা কনসাইজ হবে, সলিড হবে, এবং ও পড়ে ভালো লাগবে যে আচ্ছা ঠিক আছে, সে যে দিছে এই কারণে দিয়েছে। আচ্ছা, তো আমাদের এটা আসলে শেষ। এখন বলো তোমাদের কোনো কোশ্চেন্স আছে কিনা। আর আরেকটা জিনিস, একটা সেকেন্ড, হোল্ড অন, আমরা একটা জিনিস একটু দেখি, এখানে কয়েকটা টেমপ্লেট আছে। আচ্ছা, ওকে, এই যে দেখো, এটা হচ্ছে আমরা একটু আগে যে বিজনেসের যে কভার লেটারের ইয়েটা পড়লাম, ওইটা হচ্ছে ইম্পেরিয়াল কলেজ নামে একটা কলেজ আছে ইউকেতে। তো ওইটার একটা সেমিনার ছিল, সেখানে ইয়ে হয়েছিল, ওইটা আমার একটা পার্সোনাল কানেকশনের মাধ্যমে পাওয়া, ওইটা ওই জন্য দিয়েছি কভার লেটারে কিভাবে কি করতে হয় সেটা। আর এখানে আমরা যেটা দিয়েছি এগুলো আসলে বেসিকলি একদমই নেটে অ্যাভেলেবল, ওখান থেকেই নেওয়া, এগুলো খুব স্পেশাল কিছু না, বাট ইউ উইল গেট অ্যান আইডিয়া। এই যে দেখো, এই যে শুরুতে হচ্ছে তার একটা নাম দিছে, তার এই যে পার্সোনাল যে মানে তার যে ডেজিগনেশনটা কি সেটা দিল, এক্সপার্টিসটা দিল এই জায়গায়, এক্সপার্টিসটা দেখো, এক্সপার্টিস কিন্তু এটার বরাবর এটা না, এক্সপার্টিসটা হচ্ছে এই যে এই নিচে যেই জায়গাটা দিছে, এরিয়াজ অফ এক্সপার্টিস, অপারেশনাল ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড পিআর, এটা সেটা। তার মানে সেটা 2 কলাম করছে, ঠিক আছে, একটা লেফট কলাম একটা রাইট কলাম, এটা একটা সুন্দর অ্যাপ্রোচ, এটা যদি পারো করতে পারো। আচ্ছা, তারপর দেখো এই যে এখানে একটা পার্সোনাল সামারি, পার্সোনাল সামারি বলতে আমাদের ওই যে ওখানে যেটা বুঝাচ্ছিলাম যে আমাদের ক্যারিয়ার অবজেক্টিভ বা ক্যারিয়ার সামারি এই ধরনের। তারপরে সে বোঝাই যাচ্ছে যে সে আগে অনেক জায়গায় কাজ টাজ বোধহয় করছে, তো এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে প্রতিষ্ঠানের নাম দিল, তার ডেজিগনেশন কি দিল, এবং কবে থেকে কবে, এই যে জুন 2008 থেকে প্রেজেন্ট সে এখন পর্যন্ত এটা করছে, এবং এই যে খেয়াল করো এখানে সে এই যে ডিউটিগুলো দিয়েছে, কিভাবে কি করতেছে না করতেছে, এটা সেটা দিল। এবং অ্যাট দ্য সেম টাইম ওর কিন্তু এই যে এই পাশে কিন্তু প্রফেশনাল সিআইএম, সিআইএম মানে হচ্ছে এটা মার্কেটিং এর একটা ডিগ্রি আমি যতদূর জানি, সার্টিফাইড ইয়ে মার্কেটিং কি জানি একটা। আর এমবিএ তো আমরা করলামই, এই ধরনের তার ডিগ্রিগুলো আছে, সেটা বাম দিকের কলমে দিল, এবং ডান দিকের কলমে সে হচ্ছে তার ডিউটি দিল, এই যে কি স্কিলস, এই যে দেখো
কোনো প্রবলেম হলে এখন বুঝে যাবা যে এই যে কি স্কিলস এর ভিতর কি আছে, ম্যানেজিং টাইম, তার মানে সে তার পাংচুয়ালিটিটা বুঝাচ্ছে যে সে খুব টাইমলি সবকিছু করতে পারে, প্রায়োরিটি ঠিক করতে পারে, তারপরে হচ্ছে যে ডেলিগেট করতে পারে বিভিন্ন রেসপন্সিবিলিটিস গুলো। এগুলো হচ্ছে তোমার সফট স্কিল যেগুলো, সেগুলো তুমি এখানটায় দিবা। একাডেমিক কোয়ালিফিকেশন, এবং এই পাশে দেখো এই যে বাম দিকে আবার সেই পার্সোনাল ডিটেইলটাও দিয়ে দিল। এখানে তার নাম, ফুল অ্যাড্রেসই আছে দেখছি, তারপরে টেলিফোন, মোবাইল, ইমেইল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্স আমি জানি না, এটা দেওয়ার দরকার নেই। ন্যাশনালিটিও আসলে লাগে, অনেক জায়গায় লাগে, এটা দিতে পারো। ডেট অফ বার্থ হচ্ছে যে তোমার বয়স প্রমাণের জন্য দিতে পারো। তারপর তার একাডেমিক কোয়ালিফিকেশন, এই তো এক পৃষ্ঠা। আরেকটা আছে, এটা আবার আমরা যেরকম ভাবে দেখলাম সেরকম। শুরুতে এই ব্যক্তির নামের পরে তার এই যে এখানে কন্ট্যাক্টটা আছে, পার্সোনাল সামারি দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য ওয়েল সুইটেড আর কি, বেটার সুইটেড বলতে হবে। এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো আছে, মেইন সাবজেক্ট দেখো এখানে সে সুন্দর করে দিয়েছে, এই যে অ্যাকাউন্টিং, মার্কেটিং, বিজনেস ল, মানে তোমার ওইখানের সাথে রিলেটেড যে যে জিনিসগুলো দরকার সবকিছু এখানে দিবা না, ঠিক আছে? যেটা যেটা তোমার মনে হবে ওইটার সাথে দরকার সেগুলো তুমি এখানে দিলা। তারপরে এখানে সে কোন কলেজে পড়ছে কিনা এগুলা দিল। ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা পরে দিয়েছে, কি কি জায়গায় কাজ টাজ করলো, কবে থেকে কবে। তো এই ধরনের ফরম্যাটগুলো ফলো করে করলেই হয়, মানে খুব হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নাই যে এভাবেই করতে হবে। যেমন এর আগে এটা ছিল 2 কলাম, এটা কিন্তু একটা সিঙ্গেল কলামে সে করছে। তো ইটস আপ টু ইউ। আমি নিজে কখনো 2 কলাম করি নাই, অলদো 2 কলাম লুকস বেটার, কিন্তু একটু বেশি সময় লাগে ওটা ইয়ে করতে, সেজন্য আমি করি নাই, বাট করতে পারো। তারপরে হবি দেখতে পাচ্ছি, অন্যান্য আদার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, ইনফরমেশন, এই যে রেফারেন্স। আচ্ছা, এই একটা জিনিস মজার ক্ষেত্রে দেখলাম, এর আগের যে সিভিটা সেটাতে আচ্ছা রেফারেন্স সে দিছে অ্যাভেলেবল অন রিকোয়েস্ট, অলরাইট, এটা একটা ভালো, বাট এটা আমরা করব না, আমরা রেফারেন্স দিয়ে দিব। অ্যাভেলেবল অন রিকোয়েস্ট ওরকম আমাদের দেওয়ার সুযোগ নাই আসলে। আর তারপরে এই যে দেখো এখানে সে সম্ভবত এটা তার প্রফেশনাল, দুটোই মনে হচ্ছে প্রফেশনাল রেফারেন্স সে দিয়েছে। তুমি যখন অলরেডি 2-4 জায়গায় কাজ করে ফেলবা তখন আর তোমার একাডেমিক রেফারেন্সের প্রয়োজন হবে না, তখন তুমি রিসেন্টলি যার সাথে কাজ করছো সেটা দিবা। তো এই দুইটা হচ্ছে আমাদের সিভি টেমপ্লেট গেল। আর এখানে আছে হচ্ছে কভার লেটারের টেমপ্লেট, এগুলো তোমরা একটু দেখো যে কি আছে না আছে। মোটামুটি এই ফরম্যাটগুলো ফলো করতে পারো। এই যে শুরুতে হচ্ছে তোমার নাম, ডেজিগনেশন, এটা আমি বড় করতে পারছি না কেন, ওকে, নাম, ডেজিগনেশন, এখানে তোমার কন্ট্যাক্ট ডিটেলস, যাকে লিখছো এই যে টু, তার ব্যাপারে তুমি লিখে দিয়েছো। এখানে তুমি তার নাম যেহেতু পাচ্ছ তাই এইটা জনসন, তাই সে মিসেস জনসন বা দিছে। আদারওয়াইজ তুমি টু হুম ওইভাবে দিতে পারো, বা ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম দিতে পারো, ওটা সেফ। এই যে মাঝখানে তোমার এই প্যারাগ্রাফগুলো আমরা আলোচনা করলাম, এখানে তোমার ওই যে 2-3টা প্যারা যেভাবে বললাম দিবা। তারপর এখানে তুমি এটিয়ে দিয়ে দ্যাটস ইট, এটাই হচ্ছে তোমার কভার লেটার। তো কভার লেটারটা আলাদা আলাদা করে করো। কভার লেটার একটু আচ্ছা, এই যে এইখানটায় দেখো আবার কভার লেটারের মধ্যে এই যে সে হচ্ছে বিভিন্ন কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট ইনক্রিজ দ্য কনভার্সন ফ্রম নর্মাল ইউজার্স টু পেইং কাস্টমার্স ফ্রম 1.5% টু 3.8% ইন দ্য লাস্ট ইয়ার। এভাবে করে তুমি কভার লেটারটাকে খুব সুন্দর করে যেন তোমাকে ডাকে, এইভাবে করে কভার লেটারটা প্রিপেয়ার করতে হয়। সো দ্যাটস দ্য এন্ড। এখন তোমরা বলো যে প্রশ্ন কি আছে। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল অ্যাবাউট কোর্সেরা। হ্যাঁ প্লিজ। ভাই, কোর্সেরার কোর্সগুলা মানে আসলে কতটা ইম্পর্টেন্ট সিভিতে দেওয়াটা, কতটা ইম্পর্টেন্স রাখে? অনেকে বলছে যে, শুনছি আর কি, আমি অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম, বলছে যে ইম্পর্টেন্ট না, দেওয়া দরকার নেই সিভিতে, ওনারা এগুলা কাছে দেয় না বাংলাদেশের ইয়া যেহেতু। আচ্ছা, আমরা কি সিভিতে অ্যাড করবো? ব্যাপারটা হচ্ছে কি আপু, লাইক আমার যদি ওই জিনিসটা এমন হয় যে আমার আরো অনেক কিছু আছে বলার মতো, তাহলে কিন্তু খুব প্রয়োজন নেই। যেটা বলছে সেটা ঠিকই, কিন্তু যদি এমন হয়, কারণ আমরা এই প্রসঙ্গটা এই কারণে বলছিলাম যে আপনাদের ওই যে ইআরপি, তারপরে এটা সেটা এগুলাই বোধহয় অনেক ক্ষেত্রে কিছু জিনিস করা হয় নাই বা এরকম কিছু ল্যাকেজ আছে। তো ওই ল্যাকেজগুলা আমি যেই জায়গাটাতে অ্যাপ্লাই করতেছি সেইখানটাতে যদি ওইটা একটা প্রবলেম ক্রিয়েট করে, ইন দ্যাট কেস আমি যদি কোর্সেরা থেকে বা এরকম কোনো ফ্রি কোনো রিসোর্স যদি আমি ইউজ করে ওই ব্যাপারে জেনে থাকি তাহলে অবশ্যই দিতে পারবো। আচ্ছা মানে ভাই, এটা যেন ভ্যালু অ্যাড করে, মূল কথা এটা, মানে অকারণেই আমি করছি আমি দিলাম এরকম না, ওইটার সাথে রিলেটেড হলে তাহলে দিতে পারি।
আর এটা কি ভাইয়া মানে আমি বিডি জবসে আর কি যখন অ্যাকাউন্ট খুলতে গেছি তখন দেখলাম এডিশনাল ট্রেনিং এ দিব নাকি এডুকেশনাল কোয়ালিফিকেশন দিব, যদি দেই যেমন এক্সেল আছে ওইখানে একটা আমি দেখলাম যে এক্সেল এর কয়টা কোর্স আছে, তো ওগুলো তো ইম্পর্টেন্ট মানে জব ক্ষেত্রে বেশিরভাগ সময় লাগে, তো ওগুলো কোথায় দিব আমি যদি অ্যাড করতে চাই? এগুলা এই যে অ্যাডিশনাল ট্রেনিং এ এটা হচ্ছে কি ওই এডুকেশনাল কোয়ালিফিকেশনের পরে মানে ওটা তো উপর নিচ করতে হবে। আমি যে হ্যাঁ পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছি সেখানে যদি দেখি যে আমার এক্সেলটা ইম্পর্টেন্ট বা এটা সেটা, তাহলে এডুকেশনের ভিতর তো ওইটা আসলে আসতেছে না। তো ওইটা ওই হ্যাঁ ট্রেনিং এর ভিতরে দিয়ে তারপরে আমি ওইখানটাতে দিয়ে দিব, কারণ এটা তো আমার জব না, জবের ভিতর ঢুকবে না। না ঠিক আছে, ওকে। জি। আর বিডি জবস এর যে ট্রেনিং গুলোর কথা আপনি বললেন ওগুলা কি আসলে ঠিকমতো শিখায়? কারণ আমি দেখছি এক জায়গায় বিডি জবস এর ট্রেনিং ওটা 2 দিনের শিখাচ্ছে, ট্যালির একটা কোর্স আমি দেখলাম, ইপিআর দেখিনি, আমি ট্যালিটা দেখছিলাম, তো ওরা যেমন 2 দিনের আসলে শিখাচ্ছে। মানে বিং ভেরি অনেস্ট, আমি তো আসলে এগুলা ওইভাবে করে করি নাই। মানে ওরা ওই যে প্রথম আলো জবস তারপরে এরকম অনেকগুলো আছে, তো তো এটা আসলে ওদের বিজনেস বেসিকলি। এটা ওরা করায় করায় ওরা কিছু টাকা পাচ্ছে এবং কিছু জিনিস হয়তো বা পার্টিসিপেন্টরা কিছু শিখছে, খুব যে অসাধারণ কিছু শিখছে এটা আমি মনে করি না, যে ওখান থেকে যে অনেক কিছু শেখা যাবে। কিন্তু ইম্পর্টেন্ট হয় কি বিভিন্ন ট্রেনিংগুলোতে গেলে এক ধরনের নেটওয়ার্কিং হয়। অনেক সময় দেখা যায় যে যদি কেউ ডিজার্ভিং হয় সে দেখা গেল যে কোর্স যে নিচ্ছে আহ, তার সাথে তারপরে আশেপাশে আরো কয়েকজনের সাথে তার মোটামুটি একটা নেটওয়ার্ক তৈরি হলো, সেটা পরবর্তীতে অনেক সময় কাজে লাগে। বাট এরকম না যে এখন আমার এটা নাই দেখে আমার এটা করতেই হবে, তা কিন্তু না। মানে না করলে যে ডাকবো না বা ডাক পাবো না এরকমও কিন্তু না যে একদম আমার না মাস্ট করতেই হবে এমন কিছু না। যদি ফ্রি সময় থাকে, আমি ওই জন্যই বললাম যে ফ্রি যে রিসোর্স গুলো আছে সেগুলা থেকে যদি আমি শিখতে পারি, মানে বিডি জবসের বা এগুলা থেকে শিখার চাইতে ওই কোর্সেরা টোর্সেরা থেকে ইভেন ইউটিউব থেকে যদি কেউ শিখতে পারে জিনিসটা, তাহলেও তার সে অনেক বেশি শিখতে পারবে ওখানে চাইতে, এটা আমি একদম মানে ফর শিওর। তাহলে আমার ওখানে যে টাকা খরচ করে রিস্ক নেওয়ার দরকার নাই। একমাত্র ওখানে যেটা হতে পারে সেটা হচ্ছে হয়তোবা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কিছু হেল্প হয়, আদার দেন দ্যাট খুব বিশেষ কিছু পড়ালেখার ক্ষেত্রে হবে না, শিখার ক্ষেত্রে হবে না। আর ভাই সিভিতে কি কোনো ডক্টরের রেফারেন্স দেওয়া যায়? না ডক্টর থাকলে তো দিতে হবে, না থাকলে তো কিছু করার নাই। কিন্তু ডক্টর বলতে কি ডক্টর, মানে সে কি পিএইচডি করেছেন এরকম, নাকি সে ফিজিক্যাল যে ডক্টর সেটা কোনটা? কিডনি হসপিটালের আমি বুঝি না পজিশনগুলো, অ্যাকচুয়ালি ছিল হসপিটাল না। বলতে তো বোঝাই যাচ্ছে, হসপিটাল মানে হচ্ছে যে সে মানে একজন মেডিকেল প্রফেশনাল। ইন দ্যাট হ্যাঁ কেস তারটা হচ্ছে মানে আর কেউ না থাকলে দেয়া যায়, কিন্তু মানে আমাদের সাথে একদমই ডিস্ট্যান্টলি রিলেটেড তো খুব একটা রিলেশন নাই। আর এটা মেক শিওর করতে হবে যেন সে কোনোভাবেই রিলেটিভ না হয়, না রিলেটিভ। তাহলে সমস্যা নেই হোক করে। আরেকটা জিনিস একটু বলে রাখি যে ডক্টরদের, আমার নিজের যেহেতু বেশ কয়েকজন আছে আত্মীয় স্বজন ডক্টর, তাদের কিন্তু ফোন পিক আপ করার ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, অনেক সময় দেখা যায় তাদের ফোন দিয়ে পাওয়া যায় না। তো আপনার কল যদি সে না ধরে, মানে আই মিন আপনার যে ভেরিফাই করবে তার কল, তখন একটা প্রবলেম। জি জি। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আমার 2টা প্রশ্ন ছিল। হুম, কি জি সেগুলা? ভাইয়া, আমাদের সেকেন্ড ইয়ারের একটা কোর্স ছিল সিস্টেম অ্যানালিসিস এন্ড ডিজাইন। তো ওই কোর্সের আন্ডারে আমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হয়েছে। তো ওই প্রজেক্টটাকে আমি আমার সিভিতে অ্যাড করতে পারবো? অবশ্যই আর অবশ্যই দ্বিতীয় প্রশ্ন অবশ্যই অ্যাড করতে পারবো। এটা আচ্ছা আমি অ্যাড করলে একসাথে কোথায় অ্যাড করব, কোন সেকশনে অ্যাড করব? ওই যে এবং দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা বলে নেন, ভাইয়া প্রশ্ন দ্বিতীয় বলে নেন। প্রশ্নটা শেষ করে ফেলি। আমরা যেহেতু ফ্রেশার্স, মানে এখন আমি যেহেতু থার্ড ইয়ার স্টুডেন্ট মাত্র, দেখা যাচ্ছে যে আমি অনেক মোটামুটি কিছু বিজনেস কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম এবং কিছু পজিশনও এসেছিল আমি বা আমার টিমের। তো আলহামদুলিল্লাহ। সেটা মানে আসলে কতটা ভ্যালু অ্যাড করবে আচ্ছা, বা অ্যাড করতে পারবো কিনা সিভিতে? খুবই ভ্যালুয়েট করবে, মানে ডিপেন্ড করতেছে কি কিছু জিনিস মাথায় রাখতে হবে, মানে কিছু মিস্ট ক্লিয়ার করা দরকার। প্রথম কথা হলো যে এক্সট্রা কারিকুলারের যে অংশটা সেইখানটাতে তো এটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? মানে আপনি যে একটা কিছু করছেন, লাইক আমি কিছু করি নাই, হ্যাঁ, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আই অনলি নো অ্যাবাউট দ্য টেক্সটস। আমি শুধুমাত্র পড়ালেখা করছি, আমার খুব ভালো জিপিএ টিপিএ দিস অ্যান্ড দ্যাট। কিন্তু আপনি তো, কারণ রিয়েল ওয়ার্ল্ড তো আর টেক্সট বুকের মতো না, রাইট? এখন আপনি একটা জায়গায় গেছেন, একটা কিছু ভালো করছেন, ইট মিনস এ লট অফ থিংস। আপনি মানুষজনের সাথে মিশতে পারেন, আপনি টিম ওয়ার্ক করতে পারেন, আপনার লিডারশিপ স্কিলস আছে। অন্যান্যরা লিখে দিতেছে যে আমার লিডারশিপ স্কিল আছে, আমি কনভারসেশন খুব ভালো করতে পারি, কিন্তু আপনি অলরেডি প্রোভেন, আপনি কিছু একটা করছেন এবং সেখান থেকে রেজাল্ট আসছে। সো ওয়াই নট, ওটা তো অবশ্যই দিতে হবে। এটা দিবেন, ওই যে এক্সট্রা কারিকুলাসের ভেতরে দিবেন। আর আরেকটা যেটা বললেন যে প্রজেক্ট ওয়ার্কের কথা, প্রজেক্ট ওয়ার্কের অংশগুলো আমার মনে হয় যে ওই
একাডেমিক যে অংশটা ওটা আগে দিলে তারপরে প্রজেক্টটা দিয়ে দিলে ভালো হবে। মানে ওইটার সাথে রিলেটেড হলে খুবই ভালো, রিলেটেড না হলেও প্রজেক্ট ওখানে দেওয়া যায়, কারণ সিস্টেম অ্যানালিস্ট বা এই জাতীয় জিনিসগুলো অলমোস্ট সবগুলোতেই এখন লাগে। সো হ্যাঁ, প্রজেক্ট ওয়ার্কের কাজটা কি আমরা ওয়ার্ক এক্সপেরিয়েন্সে দিতে পারি? ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বাই ডিফল্ট যেটা বোঝায়, ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে আসলে বোঝায় হচ্ছে যে মানে ফুল টাইম বা পার্ট টাইম কেউ একটা জব করছে উইথ অর উইদাউট স্যালারি, মানে আই এম সরি উইথ স্যালারি, হ্যাঁ, উইথ সাম সর্ট অফ রিমিউনারেশন। এখন প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে যদি কোনো রকম রিমিউনারেশন এটা সেটা, কারণ এটা তো পার্ট অফ ইউর একাডেমিক প্রোগ্রাম, তাই না? জি ভাইয়া। তো ইন দ্যাট কেস এটা আসলে ঠিক এমপ্লয়মেন্টের ভিতর যায় না। এটা প্রজেক্ট ওয়ার্ক লিখে একাডেমিক যে অ্যাচিভমেন্ট বা এটা সেটা এডুকেশনাল কোয়ালিফিকেশনের পরে দিলে কোথায় ভালো হয়। জি ভাই, তাহলে আচ্ছা, এই যে প্রশ্ন করছিলেন যে আপু, উনি কন্টিনিউ করেন, তারপর ভাইয়ের কাছে আসতেছে। আচ্ছা, আরেকটা রিলেটেবল কথা হচ্ছে, আমরা যে বিভিন্ন অর্গানাইজেশনগুলোর আন্ডারে বিভিন্ন ন্যাশনাল কম্পিটিশন গুলোতে ভলান্টিয়ারিং করি, কিংবা আমরা হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজিং টিমে কাজ করি, এগুলো আমরা তাহলে কিভাবে অ্যাড করব? ওই যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স তো আসবে না না। না, ওগুলো সব এক্সট্রা কারিকুলার। ওয়ার্ক এক্সপেরিয়েন্স হচ্ছে ওই যে বারবারই বলছি, ওয়ার্ক এক্সপেরিয়েন্স জিনিসটা হচ্ছে যে আমি কোথাও প্রফেশনালি আমি কোথাও কাজ করেছি পেমেন্টের জন্য। ফর মানে এবং আমি আই ওয়াজ বেনিফিটেড ইন টার্মস অফ মানি, আমি কোনো জায়গা থেকে কাজ করে টাকা পয়সা পেয়েছি এবং নট পার আমার মানে একাডেমিক কোনো কিছুর অংশ এটা না, হ্যাঁ, তাহলে এটা দিতে পারি। যেমন ওই জায়গাটাতে কি দেয়া যায়, ইন্টার্ন যারা করছেন, ইন্টার্ন করেছেন ওই জায়গাটাতে, সো ইন্টার্ন করে কিন্তু কিছু টাকাও পাওয়া যায়, তাই না? ইন্টার্নে একটা একটা ভালো মন্দ কিছু টাকা দেয়, ওইটা আপনি ওখানে দিতে পারেন, এটা অ্যাকসেপ্টেবল। জি ভাইয়া, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আরেকটা ছোট কোশ্চেন ছিল ইন্টার্ন রিলেটেড। হ্যাঁ প্লিজ। ভাইয়া, দেখা গেছে যে এখন যে অর্গানাইজেশন গুলোতে ইন্টার্নের সুযোগ দেয়, তারা ইন্টার্নশিপের শেষে একটা সার্টিফিকেট দেয়। বাট দেখা গেছে যে আমি একটা 4 মান্থ ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করেছি, মানে ইন্টার্ন করতেছি, কিন্তু 3 মান্থস কন্টিনিউ করার পর আর শেষ করতে পারিনি, সো আমাকে সার্টিফিকেট দিচ্ছে না। আমি কি ওইটা অ্যাড করতে পারবো? কতটা ভ্যালু অ্যাড করবে আর কি? আচ্ছা, ফার্স্ট অফ অল মানে ওখানে কারোর সাথে কি কোনো রকম রিলেশন বিল্ড আপ হয় নাই? মানে ওখানে এইচআর এ যারা আছে বা কিছু, কোনো মতেই কি সার্টিফিকেটটা পাওয়া যাবে না? এটা শিওর সার্টিফিকেটটা পাওয়া যাবে না। সার্টিফিকেট পাওয়া যদি না যায়, তাহলে যেটা করা যায়, আসলে কি এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। যে প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটার সাথে কি এটা রিলেটেড কিনা, এটা একটা বিষয়। আর যেটা হয় সেটা হচ্ছে যে আপনি ওইখানে যদি এটা দিলেন, তারপরে একটা ছোটখাটো রিস্ক থাকে, তারা যদি সার্টিফিকেট চেয়ে বসে, হ্যাঁ, আপনার অ্যাটাচমেন্টে তো আপনি অন্যান্য সার্টিফিকেটগুলো দিচ্ছেন, এসএসসি এইচএসসি দিস অ্যান্ড দ্যাট, বা অন্যান্য কোথাও কাজ করেছেন সেইটার সার্টিফিকেট দিচ্ছেন। তো এই জায়গাটাতে যদি আপনি ওই সার্টিফিকেটটা না দেন এবং তারা যদি ইন কেস চেয়ে বসে যে আচ্ছা ঠিক আছে এইখানে যে আপনি কাজ করছিলেন আপনার এটার ইয়েটা কোথায়, এটা তাদের চোখে পড়লো, এটা নাই মিসিং, জিজ্ঞেস করলো, তখন কিন্তু ওই ইস্যুটা চলে আসবে যে আপনি ওইখানে যে কোনো কারণেই হোক 3 মাসের পরে কন্টিনিউ করতে পারেন নাই এবং সেটা একটা ফেইলার। তো ইন দ্যাট কেস এই রিস্কটা নেওয়াটা খুব জরুরি না হলে বোধহয় ঠিক হবে না। ওকে ভাইয়া, বুঝতে পারছি, ধন্যবাদ। ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই, আজকে সম্ভবত টপিকস এর বাইরে হতে পারে এটা, যে বর্তমানে ব্যাংক জবের জন্য প্রিপারেশন নিতে আছি, তো এটা কিভাবে নিব একটু এই বিষয়ে শর্ট কিছু বলুন। আচ্ছা, ব্যাংক জবের জন্য প্রিপারেশনের কথা ভাইয়া, আমাদের আমি, তারপরে আমাদের সাথে আরো একজন জগন্নাথের মাসুদ ভাই 3rd ব্যাচের, তারপর অমিত ভাই, কিশোর ভাই, এরকম আমরা কয়েকজন মিলে একটা এই ওয়েবিনারি হয়েছিল আমাদের, যে সালাউদ্দিন স্যার হচ্ছে এটা হোস্ট করেছিলেন, ওইটা একটু যদি মানে দেখতে পারেন তাইলে খুব ভালো হয়। ওইখানটাতে কিন্তু আমি, কারণ এটা আমাদের টপিকের বাইরে বলতে কি ভাইয়া, এটা আসলে 1-2 সেন্টেন্সে বলা গেলে আমি বলে দিতাম, কিন্তু এটা অনেক হিউজ একটা আলোচনা, সো এটা এখানে কভার করতে পারবো না চাইলেও। ওইটা ওই যদি এটা দেখেন, একটু ওখানটায় দেখেন, সালাউদ্দিন স্যারের সাথে কথা বললে উনি একটা লিঙ্কও দিয়ে দিতে পারে, ওখানে খুব বিস্তারিত এবং একটা ভালো আলোচনা ছিল। ওইটা শুধু ব্যাংক জব না, ওইটা ইয়ের সাথেও বিসিএস টিসিএস ও কভার করছে, সো আই হোপ এটা কাজে লাগবে। জি ভাই, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে ইন্টার্নশিপের ম্যাটারটা যেহেতু আসছে, সেহেতু আমি ইন্টার্নশিপ নিয়ে কোশ্চেন করতে চাচ্ছিলাম। যে আমরা রিসেন্টলি ইন্টার্নশিপটা কমপ্লিট করছিলাম 11 ব্যাচ, তো এটা কি সিভির মধ্যে আমরা নোট করতে পারি? তাহলে করলে কি জব এক্সপিরিয়েন্স হিসেবে দিব নাকি না অন্য কোনো প্যারা করে বা আলাদাভাবে প্রেজেন্ট করবো?
এটা জব এক্সপেরিয়েন্সে দিয়ে দিতে পারেন। জব তো করছেন, রাইট? সো হ্যাঁ, হ্যাঁ। দিতেই পারেন জব এক্সপেরিয়েন্স। তাহলে ওই কি রেসপন্সিবিলিটি গুলা, তারপর যেই কাজগুলো করছিলাম সেগুলো কিভাবে লিখবো আর কি? আপনি যে ডিপার্টমেন্টে মানে যে কাজগুলো আপনি করেছেন সেগুলাই হচ্ছে দিবেন, বাট একটু মার্কেটিং এর ভাষায় দিতে হবে, একটু ফুলিয়ে ফাঁপিয়ে দিতে হবে, এটা করছেন সেটা করছেন, এরকম। না, আমাকে ওনারা নেওয়ার পর 3-4টা ডিপার্টমেন্টই ভালোভাবে কাজ শিখাইয়া দিছে। এটা তো হ্যাঁ, একবারে মানে ক্লোজলি। খুবই খুবই ভালো কথা। আপনি তাহলে হ্যাঁ। ওই যেসব ডিপার্টমেন্টে কাজ করছেন সেই ডিপার্টমেন্ট গুলার ইয়েটা লিখবেন যে এই ডিপার্টমেন্টে এতদিন থেকে এতদিন কাজ করেছি এবং আমার জব রেসপন্সিবিলিটি ইনক্লুডেড এই জিনিস। আর আপনার কাছ থেকে তারা আশা করবে না যে আপনি, এবং আপনার তো ওই যে মানে ওখানে যে টেবিলটা আছে এমপ্লয়মেন্টের যে টেবিল, সেখানে তো আপনার লেখাই আছে যে এটা আপনার ইন্টার্ন, তাই না? তো আপনার এমপ্লয়ার প্রসপেক্টিভ যে সে কখনোই আশা করবে না যে আপনি ওইখানে যে 5% সেল বাড়ায় দিবেন বা দিস, ওগুলো তো থাকবে না। কিন্তু আপনি যে এই কাজগুলো যে আপনি করে আসছেন এবং আপনি ভালো করছেন, সেটা আপনার অবশ্যই ওখানে দেওয়া উচিত, একদম স্পেসিফিক্যালি আলাদা আলাদা। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। ভাই সিজিপি এর বিষয়টা কিভাবে স্কিপ করব? মানে হচ্ছে বিলো 3.5 কিংবা হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, এই বিষয়গুলো আর কি কিভাবে করব, বিষয়টা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, সিভির ব্যাপারটা হলো মানে এখানে কি একটু পুরোটাই তো মার্কেটিং এর ব্যাপার। তো আপনি যখন ওটা সেন্ড করছেন ওখানে কি কোনো মিনিমাম রিকোয়ার্ড সিজিপি আছে কিনা, যে আমার মিনিমাম এত লাগবে এরকম বলে দেয়, ঠিক আছে? যে আমার হচ্ছে 3.5 লাগবে, 3 লাগবে, এরকম বলে দেয়। সরকারি চাকরিগুলোতে তো যেমন ফার্স্ট ক্লাস যাচ্ছে, ফার্স্ট ক্লাস মানে 3, 60% অ্যাবাভ হলে 3 হচ্ছে। তো এই জাতীয় জায়গাগুলোতে মানে পাবলিকের ক্ষেত্রে তো বাদে, ওখানে আর এগুলো লাগেই না। আর প্রাইভেটের ক্ষেত্রে যেটা, যে আপনার যদি মিনিমাম সিজিপিএটা ইয়ে হয়, আপনার অ্যাকচুয়ালি সিজিপিএটা লাইক যদি ধরেন আপনার সিজিপিএ হচ্ছে 3.05, হ্যাঁ, বা 3.1 এরকম কিছু, আপনার কাছে মনে হচ্ছে যে এটা অতটা ভালো না, তো আপনি লিখলেন যে অ্যাবাভ 3, এইরকম ভাবে করতে পারেন। কিন্তু এরও যদি কম হয়, মানে 2.5 থেকে 3 এর ভিতর যদি হয়, তাহলে আসলে এটাকে কমপ্লিটলি স্কিপ করে যাওয়া যদি সম্ভব হয় তাহলেই ভালো। কারণ আপনার হয়তোবা আপনার স্কিল গুলো খুব ভালো, আপনি খুব ভালো কাজ করতে পারবেন সেখানে, কিন্তু আপনার ইয়েটা ওই জায়গাটাতে আপনার জন্য ইয়ে হয়ে যাবে আর কি, একটা ব্যারিয়ার তৈরি করতে পারে। স্কিপটা কিভাবে করবে? দিবেন না, ওটা দিবেন না, মানে সিজিপি এর ওই তাহলে সিজিপি এটা দিব না ওইখানে, কলামটাই আপনি দিবেন, এটা কমপ্লিট করছেন, কমপ্লিটেড ইন এই সালে এইভাবে দিয়ে দেন। ভাই থ্যাংক ইউ। ভাইয়া, I have got few questions in my inbox. আমি যদি একটু জিজ্ঞাসা করি, একজন জিজ্ঞাসা করেছে যে ক্যারিয়ার অবজেক্টিভটা কি কভার লেটার বা সিভিতে কি দেওয়াটা প্রয়োজনীয় বা খুব বেশি কি ইম্পর্টেন্ট? আচ্ছা, আমি ইনবক্সটা কোথায়? না ভাই, আমার ইনবক্স আগে কিছু কোশ্চেন ছিল আর কি, আর আমার ইনবক্সে কিছু কোশ্চেন দিয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি আরেকবার কোশ্চেনটা কি, ক্যারিয়ার অবজেক্টিভ দিতে হবে কিনা, মানে এটা নেসেসিটি? হ্যাঁ, এটা কি দেওয়াটা খুবই প্রয়োজনীয় কিনা? আসলে প্রয়োজনীয়, মানে এখন যে ফরম্যাটটা চলতেছে, মানে যখন যেটা ট্রেন্ডি আর কি, যখন যে জিনিসটা চলতে থাকে তখন দেখা যায় এমপ্লয়াররা ওই ধরনের ফরম্যাটে মোটামুটি দেখতে অভ্যস্ত হয়, তো এইচআর এর যে লোকজন থাকে, তো সেটার জন্য ওরকম একটা কিছু দিলে ভালো, আর কোনো ক্ষতি তো নাই। মানে এটাতে দিতে কোনো প্রবলেম যদি হতো তাহলে সেটা একটা মানে কনসিডার করতাম, দিতে তো কোনো সমস্যা নাই, সো দেওয়া উচিত। ওকে ভাই, আরেকটা কোশ্চেন ছিল যে বর্তমানে ম্যাক্সিমাম জবের জন্য তো ইমেল করতে বলে তাদের সিভি গুলো, তো কভার লেটারটাকে আমরা ইমেইলে লিখবো নাকি হচ্ছে আলাদা করে পেপারে লিখে সেটা অ্যাটাচ করে দিব? আমি যেটা করতাম, আমি যেটা মানে এটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে যারা দেখবে, যারা দেখবে তাদের জন্য যদি প্রফেসর কেউ হয় হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে, এটা একটা আলাদা ইস্যু। আর হায়ার স্টাডিজ ছাড়া নর্মালি আমি যেটা করতাম, প্রাইভেট কোনো প্রতিষ্ঠান হলে সেখানে আমি দুইটা আলাদা আলাদা পিডিএফ করে, একটা কভার লেটার আর একটা হচ্ছে সিভি, সেই দুইটা দিয়ে ওইখানটাতে একটা ছোট্ট করে, মানে হয়তোবা 2-3 সেন্টেন্সের একটা ছোট্ট করে একটা কিছু লিখতাম যে আমার কভার লেটার এবং সিভি ডিয়ার স্যার অ্যাটাচ করা হয়েছে, অ্যাপ্লিকেশনের মতোই চেহারা, এরকম একটা লেটার ওখানে দিয়ে দিতাম খুব সংক্ষিপ্ত ভাবে, আর নিচে ওই দুইটা অ্যাড করে দিতাম। কারণ কভার লেটারটা ওইখানটাতে দিলে ওইটা আসলে তো কেউ পড়বে না, ব্যাপার হচ্ছে যে কভার লেটারটা আসলে ওইভাবে কেউ পড়বে না, কিন্তু কভার লেটারটা যদি তারা রিকোয়ার্ড মনে করে
তাহলে ওইখানে ওই ফরম্যাটে থাকলে সুন্দর করে ফরম্যাট করা থাকে, তারা চট করে প্রিন্ট নিয়ে নিল যদি অ্যাটাচমেন্টে থাকে। আর আদারওয়াইজ ওইখানটায় যদি সরাসরি মেইলের ভিতর থাকে তাহলে পড়াটা কঠিন হয়। আর হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আসলে তখন এই পুরো ব্যাপারটাই অন্যরকম আর কি। ওকে ভাইয়া, আরেকটা কোশ্চেন, I don't have much experience. How should I address that in my cover letter? But you have the qualifications, academic qualifications. You have to emphasize on those particular things. I studied this and I achieved this. At the same time, you could have done some sort of projects or intern. Just include all those things and relate that with your job responsibilities. Okay. ভাইয়া, আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে should I add the IELTS score on my CV for government job? Not really necessary. You can. You could. It makes no sense actually. I mean, you can or you cannot. Nobody gives damn about this. Okay. IELTS is not required for government jobs. মানে ইংলিশের কম্পিটিশনটা বোঝানোর জন্য আর কি, সেটা মানে গভর্নমেন্ট হয়তো জবসের জিজ্ঞাসা ক্ষেত্রে করেছে। মানে হোয়াট সর্ট অফ গভর্নমেন্ট জব, মানে পাবলিক সেক্টরের জব তো অনেক অটোনোমাস যদি হয় যে তারা যদি এরকম হয় ইন্টারভিউ কল করতেছে, ইন দ্যাট কেস দিতে পারে। কিন্তু আদারওয়াইজ যদি এমন হয় যে কম্পিটিটিভ পরীক্ষা দিতে হবে, এটা ফর্মেটিভ থাকে যে শুরুতে একটা এমসিকিউ, দেন হচ্ছে রিটেন, তারপরে ভাইভা, দিস এন্ড দ্যাট, তখন তো ওগুলোর মানে অপশনই নাই, দেয়ারও তো অপশন নাই। অলরাইট ভাইয়া, আরেকটা ইনবক্সে কোশ্চেন ছিল, হাউ মেনি রেফারেন্সেস ক্যান আই অ্যাড ইন মাই সিভি? প্রেফারেবলি দুইটা রেফারেন্স শুড ডু। খুব বেশি মানে অনেক রেফারেন্স দেওয়ার আসলে প্রয়োজন নাই। যদি দুইজন খুব ভালো মানে খুব ভালো না, মানে দুইজন যদি রেফারি থাকে ভালো, দ্যাট উইল ডু, সমস্যা নেই। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হোপফুলি যে কোশ্চেন গুলো করেছেন তার আনসার পেয়েছেন। আরো যদি কারো কোশ্চেন থাকে সবাই প্লিজ আনমিউট করে জিজ্ঞাসা করেন। আমরা সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। I have a question. পাবলিকেশনের যে ব্যাপারটা ছিল, এই যে ন্যাশনাল পাবলিকেশনের যে ব্যাপারটা, এটা কি ক্যাম্পাস জার্নালেই অ্যাড হলেই মানে আমি আমার সিভিতে অ্যাড করতে পারবো, নাকি ন্যাশনাল জার্নালে? এনিওয়্যার আপনার হয়তোবা সে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আপনার একটা কিছু পাবলিশ হয়েছে, অথবা আপনার চিটাগাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়েছে, হোয়াটএভার ইট ইজ, ইভেন হয়তোবা আপনার এনএসইউ এর কোনো একটা জার্নাল থেকে পাবলিশ হয়েছে, পাবলিশ তো হয়েছে। আমাদের ব্যাপারটা কি, আমাদের তো এই মুহূর্তে আমরা ফ্রেশার, রাইট? আমাদের খুব বেশি কিছু বোস্ট অফ করার মতো তো নাই, আমি এটা করছি সেটা করছি দিস এন্ড দ্যাট, আমাদের বয়সও তো কম, সো এত কিছু করে ফেলার মতো তো টাইম পাইনি। যতটুকুই আমি করেছি সেটাকেই আমার খুব সুন্দরভাবে ওদের উপস্থাপন করাটা, দ্যাটস দ্য চ্যালেঞ্জ, রাইট? সো অবশ্যই এটা দিবেন। আর কিছু প্রশ্ন কি শেষ সবার? হ্যালো, হ্যাঁ ভাই, মনে হচ্ছে সবার প্রশ্ন শেষ হয়ে গেছে, আর হয়তো কোনো প্রশ্ন নাই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, করো। হ্যাঁ বলো। জি ভাইয়া, আমরা যদি কভার লেটার অ্যাড করতে চাই, এটা কি পিডিএফ আকারে দিব নাকি ইমেলের বডিতে সেটা লিখে দিব? পিডিএফ আকারে দিলে বেটার। কভার লেটার এবং সিভি দুইটা আলাদা আলাদা পিডিএফ করে দুইটা অ্যাটাচ করে দিলে বেটার হয়। আর মেইলটা যে করছেন, মেইলটা ব্ল্যাঙ্ক করে না, মেইলটার মধ্যে জাস্ট লিখে দেন যে আপনি এই দুইটা জিনিস অ্যাটাচ করেছেন এই জব সার্কুলারের এগেইনস্টে, তারা যেন এটা পায়, মানে দেখে, দ্যাটস ইট। ভাইয়া, একজন কোশ্চেন করেছেন, সার্ভেতে সরি কোন ফিল্ডে যখন সার্ভে করা হয় সেই সার্ভে করে এক্সপেরিয়েন্স কি সিভিতে অ্যাড করা যাবে কিনা? ফিল্ডে কি ধরনের সার্ভে, মানে এটা তো ওই যে এগেইন মানে কিছু বেসিক জিনিস যদি মাথায় রাখি তাহলে বোঝা যাবে যে আমরা লাইক আমি যেই পজিশনের জন্য অ্যাপ্লাইটা করছি, আমার যেই জবের জন্য অ্যাপ্লাই করছি, সেইটাতে কি আমার কোনো রকম এই সার্ভে টার্ভে রিলেটেড কিছু কিনা, যদি রিলেভেন্ট কিনা, রাইট? হ্যাঁ তাহলে অবশ্যই দেবো। আর যদি এমন হয় যে আসলে আমার বলার মতো তো খুব বিশেষ কিছু নাই, যেটা বারবারই বলতেছি যে অনেক এক্সপিরিয়েন্স নাই, ইন দ্যাট কেস হচ্ছে হ্যাঁ ওইটা নিচে প্রজেক্টের ভিতরে দিয়ে দিলাম, তাহলে হ্যাঁ এটা আমার একাডেমিক একটা কাজ আমি করছি সেটা চলে আসলো।
মানে বাদ দেওয়ার দরকার নাই, সামহাও দিয়ে দেওয়াটা ভালো। অলরাইট, আর যদি কারো কোশ্চেন থাকে প্লিজ রেজ ইউর হ্যান্ড অর স্পিক আপ। সরাসরি বলে ফেলেন, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। সম্ভবত আর কারো কোশ্চেন নেই, পার্টিসিপেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ, সো আমরা সেশনটা শেষ করি ভাইয়া। হ্যাঁ শিওর। থ্যাংক তাহলে ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, ভাই যারা যারা আছেন, আপু ভাইয়া সবাইকেই হচ্ছে অনেক অনেক থ্যাঙ্কস আর বেস্ট অফ লাক। আর শেষ কথা একটাই, এখন তো মানে এটা না একটা হার্ডেল। প্রথমে আমরা যারা এই এত কষ্ট করে পড়ালেখা করলাম দিস এন্ড দ্যাট, এগুলা কিন্তু একটা জাস্ট মানে এতটুকু একটা পার্ট। এরপরে আরো অনেক বড় পার্ট হচ্ছে চাকরিতে ঢোকাটা। তো এই সময়টাতে আমি সবাইকে একটা সাজেস্ট করবো, অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছরের মতো, মানে এখানে যারা আছে মানে সবচাইতে বয়স্ক মানে ব্যাচ কারা এখানে? সাজ্জাদ, তোমরা ভাইয়া? 11 ব্যাচ ভাইয়া। 11th ব্যাচ, আচ্ছা। জি ভাইয়া। তো তোমাদের মোটামুটি তোমাদের এইজ কিরকম এখন? সার্টিফিকেট এইজ তোমাদের ব্যাচের? 24-25 সার্টিফিকেট ব্যাচ। সরি ভাই, বুঝি না। সার্টিফিকেটের এইজ কিরকম? 24-25? হ্যাঁ হ্যাঁ এরকম। তাহলে তোমাদের হাতে অ্যারাউন্ড 5 ইয়ার্স আছে। হ্যাঁ, সো যদি খুব বিশেষ কারো চাপ না থাকে, কারণ আমি জানি যে বিভিন্ন জায়গা থেকে আমরা আসি, কারো ফ্যামিলির চাপ থাকে, কারো অনেক রকম চাপ থাকে, এরকম যদি না থাকে তাহলে আমি সবার কাছে এটা বলবো যে অন্তত 1.5 বছরের মতো খুব ভালো করে একটু পড়ালেখা করার জন্য। গভর্নমেন্ট জবের আসলেই এখন বিকল্প নাই, গভর্নমেন্ট জবগুলো খুবই ভালো। আর গভর্নমেন্ট জবের একমাত্র যদি কোনো কাছাকাছি বিকল্প থাকে সেটা হচ্ছে মাল্টিন্যাশনাল গুলা, লোকাল গুলো কিন্তু খুব ভালো না। তো বেশিরভাগই খুব ভালো না, জেনারেলাইজ বলা ঠিক না, বাট বেশিরভাগই খুব ভালো আসলে না। তো এখন এই যে এত বছর পড়াশোনা করে আসছি, এগুলার কিন্তু রেজাল্ট 0 হয়ে যাবে যদি আমি একটা ভালো জবে ঢুকতে না পারি। তো আমার মনে হয় যে আর মোটামুটি 1.5 বছরের মতো, 6 মাস থেকে 1 বছরের একটা প্রিপারেশন লাগে ভালো করার জন্য। আর 5-6 মাস লাগে বিভিন্ন পরীক্ষা দিতে দিতে, টিকা না টিকা সেই করে করে আরো 5-6 মাস। তো এই মোটামুটি 1.5 বছরের মতো হাতে রেখে আমি যদি একটা পরিকল্পনা মাফিক ভালো করে একটা মানে ডাইভ দিতে পারি, তাহলে কিন্তু এটা রেজাল্টটা বাকি পুরো জীবন পাওয়া যায়। অলরাইট, তো সবার জন্য এই সাজেশনটাই। থ্যাংক ইউ। Thank you so much, Asif bhai, for your brilliant insights. And it's my pleasure to thank all the participants of today's session. And I would like to thank all the executives, general members of AIS Business Club. Thank you so much, guys, to participate. এবং আসিফ ভাইকে অনেক বেশি ধন্যবাদ, এবং আমরা অনেক বেশি কৃতজ্ঞ ভাইয়ের ব্যস্ত সময়ের মধ্যে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। And আমরা সেশনের প্রায় শেষে, এবং দ্যাটস অল ফ্রম মাই সাইড। এবং আমি সাজ্জাদ ভাইকে একটু আমন্ত্রণ জানাচ্ছি ভাইয়া ক্লোজিং স্পিচটা এবং আজকে আমাদের সেশনটা শেষ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। প্রথমে হচ্ছে ভাইয়াকে আসলে অনেক ধন্যবাদ ডিপার্টমেন্টের ছোট ভাই বোনগুলোর জন্য আসলে সময় বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাইয়া অনেক ব্যস্ত থাকে সব সময়, এর ভিতরে যে ভাইয়া মানে সময় নিয়ে হচ্ছে এতগুলো জিনিস রেডি করে আমাদের সামনে উপস্থাপন করলো, প্রশ্নগুলো শুনলো, উত্তর দিল, এই জন্য ভাইয়াকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ভবিষ্যতে আসলে যখনই দরকার পড়বে আমরা আশা করবো ভাইয়াকে আমরা সাথেই পাবো। ভাইয়া আমাদেরকে যে কোনো দরকারে, যে কোনো মুহূর্তে ভাইয়া দরকারে আমাদেরকে সহযোগিতা করবো। একটু ভাইয়া আসলে আমাদেরকে কথা দিবে আশা করি। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া। আর একটা হচ্ছে যে অসংখ্য ধন্যবাদ আসলে ভাইয়া, মানে ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না। না না সেরকম কিছু না, এটা তো আমার দায়িত্ব ভাইয়া। আর কিছু? আচ্ছা, আর কিছুই না। আমি আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক আছে মাসরুর তাসনিম সুহা, আমি তাকে বলবো কিছু বলে শেষ ক্লোজ করার জন্য। সুহা। ভাইয়া আর কিছু বলার নাই, সবাই সবকিছু বলে দিছে। আর ভাইয়া আমি আমি আমার সিভিটা আপনাকে একবার রিভিউ দেখাইতে চাই, আপনাকে আমি ইনবক্সে পাঠাবো ভাইয়া, আপনি আমাকে ছোট ছোট ভুলগুলো একটু ধরিয়ে দিবেন। আর পাবলিকেশনের ওইটা নিয়ে আমার একটু এখনো কনফিউশন আছে, আমি ওটা আপনার সাথে কথা বলে নিব ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমাকে এইখানের ইনবক্সের চাইতে আমার ইয়েটা নেচারের কাছে আছে, এই যে এআইএস এর যে একটা অফিসিয়াল ইয়ে আছে আমাদের, দেখতে পাচ্ছি একটা ইমেল আইডি আছে। হ্যাঁ, সেইখান থেকে আমাকে বা পার্সোনালি, মানে ওখানে আমার আইডিটার তো আছে, আমার পার্সোনাল আইডিতে যদি সরাসরি ইমেল করে দাও তাহলে বেটার হয় আর কি। ঠিক আছে? ওকে, আর আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি। যারা যারা হচ্ছে ভাই আমাদের কিছু সিভি ফরম্যাট প্রোভাইড করেছেন, আমি সবাইকে সেগুলো হচ্ছে ইমেইলে দিয়ে দিব। সো যারা আজকের পার্টিসিপেন্ট ছিল প্রায় অনেকে চলে গেছে, মাত্র 30 থেকে 35 জন আছে। সবাই ইমিডিয়েটলি আপনাদের সিভি গুলো তৈরি করে ফেলবেন
এবং আপনারা চাইলে আমাদের ক্লাবের ইমেইলে আপনাদের সিভি গুলো পাঠিয়ে দিবেন, আমরা সেটা একসাথে ড্রাইভ করে আমরা আসিফ ভাইয়ের কাছে দিয়ে দিব। আসিফ ভাই তার ফ্রি সময়গুলোতে সেগুলো একটু রিভিউ করে আপনাদেরকে রিভিউ দিয়ে দিবে যে কোন কোন বিষয়গুলো চেঞ্জ করা দরকার বা একটা সিভি কতটুকু পারফেক্ট ছিল। সো আপনারা যদি এটা অ্যাকশনটা নিয়ে নেন তাহলে আপনাদের জন্য এটা অনেক বেশি ভালো হবে। আচ্ছা সাজ্জাদ, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, জি সেটা ভাইয়া হচ্ছে বলেন। যে আমাদের এইখানে আমরা যে ইয়েটা করলাম, এটা সম্ভবত আই আই গেস একটা রেকর্ডিং সম্ভবত আমার এইখানে হওয়ার কথা। যে এখন যেটা চলতেছে সেটা হচ্ছে একটা সফটওয়্যার। তো আমি এখান থেকে যদি পাই তাহলে ভালো, আদারওয়াইজ আমাকে যদি এটা তোমরা সামহাও দিতে পারো। আমার একটা চ্যানেল আছে, আমি সেখানে এটা দিতে পারি কিনা, তাহলে অন্যান্য কেউ যদি মানে শিওর ভাইয়া, শিওর আমরা হচ্ছে এটা রেকর্ড করা আছে, আমরা আপনাকে ড্রাইভ লিংক দিয়ে দিব, আপনি ওখান থেকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে তো সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক, আর আমার জন্য দোয়া করো, কেমন? ওকে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া, আল্লাহ হাফেজ।